পার্সেন্টেজ বোধহয় কয়েকটা পার্ট আলোচনা করেছিলাম, তাই তো? হ্যাঁ, কটা হয়েছিল? আর যারা আজকে নতুন ক্লাস করছে কথা একটু কেটে বলে, যাচ্ছে। হ্যাঁ যারা আজকে নতুন ক্লাস করছে একটু বলে দিচ্ছি, দেখো দেখা যাচ্ছে তো পুরো স্ক্রিনটা? দেখো তো পার্সেন্টেজে কি হচ্ছে, আমি আগের দিন বলেছিলাম কি ডেসিমেল আর যে নর্মাল যে ফ্র্যাকশন গুলো থাকে, যেমন ডেসিমেলে আছে তোমার 0.75, এটাকে যদি আমি নর্মাল ফ্র্যাকশনে নিই কত আছে 3/4। এবার যদি এটাকে একটু তোমরা ইয়ে করো, সাউন্ড অফ করো। স্যার শোনাই যাচ্ছে না। দাঁড়াও, কি একটা সাউন্ড অন করে রেখেছে, সাউন্ড অফ করো একটু। স্ক্রিনে টাচ করে দেখো বাদিকের পার্টটা ক্লিক করো। সাউন্ডটা একটু অফ করো, কার একটা সাউন্ড আসছিল। ঠিক আছে, তোমরা স্পিকার গুলো না অফ করে রাখো, যখন কথা বলার হবে স্পিকারটা অন করে কথা বলবে, কারণ অনেকজন আছে তো ডিস্টার্ব হবে নালে। আচ্ছা দেখো তাহলে ডেসিমেলটা হচ্ছে 0.75, সেটাকে যদি ফ্র্যাকশনে দেখো, তোমরা স্ক্রিনের উপর টাচ করো, স্ক্রিনের উপর টাচ করলে বাদিকে দেখো স্পিকার অফ করার একটা অপশন আছে, ওটা টাচ করলে স্পিকার অফ হয়, ওটা টাচ করলে আবার অন হয়। হ্যাঁ, এটা অন অফ করে রাখো, যখন তোমার কথা বলার হবে বাদিকের অপশনটায় টাচ করে স্পিকারটা অন করে কথা বলে আবার টাচ করে অফ করে দেবে, তাহলে কি হবে, প্রবলেম হবে না। নাহলে সবার স্পিকার অন থাকলে কি হবে, চারিদিকে সাউন্ড আসবে। তো যাই হোক, দেখো তাহলে আমাদের ডেসিমেল ফ্র্যাকশনটা কি, ডেসিমেল ফ্র্যাকশন মানে দশমিকে যেটা আছে 0.75, এটা আগের দিন আলোচনা করেছিলাম, আমি একটু জাস্ট বলে দিচ্ছি সামারাইজ করে। তো ডেসিমেলটা 0.75, ওটাকে যখন আমরা ফ্র্যাকশনে আনছি সেটা আসছে কত 3/4। পার্সেন্টেজ মানে কি, পার্সেন্ট মানে কি, সেন্ট মানে হচ্ছে 100, তো পার্সেন্ট মানে কি প্রত্যেক 100-এর রেসপেক্টে কত। তো সেটা যখন আমাদের ক্যালকুলেট করতে হয়, যেমন ধরো এই 3/4 যে ফ্র্যাকশনটা আছে, এটার অর্থ হচ্ছে 4 ভাগের মধ্যে 3 ভাগ। 4 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে 100 ভাগের মধ্যে কত। তো সেটাকেই প্রকাশ করার জন্য আমাদের কি করতে হবে, ইন্টু 100 করতে হবে। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসছে 75%। ঠিক আছে, একইভাবে ডেসিমেলটাকে যখন আমরা পার্সেন্টেজে করব তখন কি হবে, এর সাথেও ইন্টু 100 করতে হবে। দেখো ডেসিমেল পার্টটাকে আমরা যখন পার্সেন্টেজ করেছি ওর সাথে দেখো ইন্টু 100 করেছি। আচ্ছা, এই হলো ব্যাপার। তো আমার ডেসিমেলটাকেও মানে যখনই তুমি পার্সেন্টেজ করবে, সেটা ডেসিমেল হোক বা নর্মাল ফ্র্যাকশন হোক, তুমি তার সাথে ইন্টু 100 করে দেবে, তাহলে 100-এর রেসপেক্টে কত পেয়ে যাবো। তো দুটোতেই 75% আসছে। এইভাবে আমাদের ব্যাপারটা ক্যালকুলেশন করতে হচ্ছে। এবার কিছু কিছু ফ্র্যাকশনের পার্সেন্টেজ ভ্যালু বা কিছু কিছু পার্সেন্টেজের ফ্র্যাকশনের ভ্যালু আমরা একটু মুখস্থ রাখবো, এতে কি হবে, আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। যেমন ধরো 1/2 মানে কত পার্সেন্ট হয়, 100 দিয়ে গুণ করলে 50% হয়, এটা তো ইজিলি বুঝতে পারছি। 1/3 মানে কত, 33.13। দেখো এটা মার্ক করা আছে, রাউন্ড করে দিয়েছি, মানে 33.13%কে যদি ক্যালকুলেট করা হয় কত আসবে, 1/3, 1/3। 1/3 আসবে। আচ্ছা, যেমন 1/4 হচ্ছে 25%, 1/5 করলে 20%। আবার ধরো 1/6 মানে কত, 16.23%। 1/6 মানে 16.23%। ঠিক আছে। আচ্ছা, 1/7 মানে 14.27। এই যে যেগুলো আমি মার্ক করে রেখেছি বিশেষ করে, এগুলো একটু মুখস্থ রাখবে। এবার দেখো কিভাবে আমরা চেঞ্জ করব। 1/3 মানে 33.13 হয় পার্সেন্টেজে, তাহলে 2/3 মানে তার ডবল, তো 1/3 করলে কি 33.13%। 2/3 মানে কি 1/3-এর ডবল হয়ে গেল, তাহলে 33-এর ডবল করলে কত আসছে, 66 আসছে। 1/3-এর ডবল করলে কত আসছে, 2/3 আসছে। ঠিক আছে, এইভাবে আমরা তাহলে 2/3-এর পার্সেন্টেজ ভ্যালু কত আসবে, 66 and 2/3%। মানে এটা কিন্তু আমরা ক্যালকুলেশন না করে মোটামুটি মেন্টালি বলে দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, 3/4, যেমন 1/4টা হচ্ছে 25, তাহলে 3/4 মানে কি 3 গুণ হয়ে যাচ্ছে, 25 ইন্টু 3 কত হচ্ছে 75। 1/5 হলো 20, 2/5 মানে ডবল হয়ে যাচ্ছে, 20 ডবল করলে কত 40। ঠিক আছে। আচ্ছা, 1/6 মানে 16.23, তাহলে 5/6 মানে 5 দিয়ে গুণ করছি। তো আমি ব্রেক করে করে পার্ট বাই পার্ট দেখিয়েছি। তো 5 ইন্টু 1/6 তার মানে কি 5 ইন্টু 16.23%। তাহলে 5 গুণ 16 কত আসছে, 80 আসছে। আচ্ছা, 5 ইন্টু 2/3 কত হচ্ছে 10/3, বা 10/3 মানে ক্যালকুলেট করলে দেখো 3 পূর্ণ 1/3 হয়।
10/3 টাকে ক্যালকুলেট করলে 3 পূর্ণ 1/3 হয়। ওই যে ইন্টিজার ভ্যালু যে 3টা আসছে সেটা যখন 80 এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে সেটা কত হয়ে যাচ্ছে 83, আর 1/3 ফ্র্যাকশন ভ্যালুটা থেকে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে ব্রেক করে করে আসছে ব্যাপারটা পার্ট বাই পার্ট। যেমন ধরো রয়েছে আমাদের এখানে 1/7টা হচ্ছে 14 and 2/7, তাহলে 3/7 করলে কি হবে, 3 টাইমস হয়ে যাবে। তাহলে 14টাকে 3 টাইমস করলে কত হচ্ছে 42 হচ্ছে, 2/7টাকে 3 টাইমস করলে কত হচ্ছে 6/7 হচ্ছে। ঠিক আছে, এইভাবে যদি আমরা 1/7, 1/6, 1/3 এগুলো মুখস্থ রাখি তাহলে দেখো ক্যালকুলেট করতে সুবিধা হবে। যেমন এখানে দেখো আরো লিখেছি 1/8টা ক্যালকুলেট করলে 12.5% হয়, 12.5। 3/8 করলে কত হবে, 3/8 করলে দেখো এটা আসছে 3 into 12 মানে 36, 3 into 1/2 মানে 3/2, 3/2 মানে 1/1/2, তাহলে ওই একটা অ্যাড হয়ে গেলে 37 হয়ে গেল, 37.5% আসছে। আচ্ছা, আবার ধরো 1/9 মানে 11/1/9%, 1/11 মানে 9/1/11। ঠিক আছে, এটা দেখো ইনভার্স হচ্ছে, মানে ব্যাপারটা কি, যখন আমাদের 1/9 ছিল তখন পার্সেন্টেজের ফ্র্যাকশন পার্টটা 1/9 আসছে, যখন 1/11 ছিল তাহলে পার্সেন্টেজের ফ্র্যাকশন পার্টটা 1/11 আসছে। আচ্ছা, নিচে যখন 9 আসলো তাহলে এটা 11 মানে যোগফলটা 20, এখানে যখন 11 আসলো এখানে কত 9 তাহলে যোগফলটা কত 20। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারি আমরা, ক্যালকুলেট করতে সুবিধা হবে। আচ্ছা, এই হলো ব্যাপার। মোটামুটি কিছু কিছু পার্সেন্টেজ যেগুলো বিশেষ করে মার্ক করে দিচ্ছি সেগুলো একটু মুখস্থ রাখবে, বাকিগুলো মাল্টিপল করে আমরা বের করে নিতে পারবো, ইজিলি ক্যালকুলেশন করতে পারবো, মানে আমাদের সুবিধা হবে ক্যালকুলেশন করতে তাহলে। ঠিক আছে, এবার একটা দুটো অঙ্ক আমি যদিও করিয়েছিলাম, বাকিগুলোর মধ্যে কোনো ডাউট আছে? আমি বেশি অঙ্ক করাইনি এখানে, বোধহয় 6-7টা অঙ্ক বোধহয় করিয়েছিলাম। বাকিগুলোর মধ্যে কারো কোনো ডাউট আছে তাহলে সেটা আলোচনা করলে ওদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, যারা আজ প্রথম ক্লাস করছে। যেগুলো হোমওয়ার্ক দেওয়া ছিল, সেখানে কারোর কোনো ডাউট আছে? তোমরা শুনতে পাচ্ছ না সবাই? দাদা, না 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 শুনতে পাচ্ছ না? ডাউট নেই। পাচ্ছি ডাউট শুনতে। নেই, আচ্ছা। স্যার আমাদের হাবড়ার Doubt ব্যাচে নেই। হয়েছিল, হ্যাঁ, বলো। হাবড়ার ব্যাচটাই হয়েছিল কি? হ্যাঁ, হাওড়া আগের দিন করালাম তো, আগের সপ্তাহে। আজকে নতুন কয়েকজন ক্লাস করছে তাদেরকে বললাম, হাবড়া ব্যাচের আগের সপ্তাহে করিয়েছি। তোমরা দুদিন ধরে কাজ করছো, ক্লাস করছো তো, দেখো গ্রুপে আমি পিডিএফ পিপিটি সব পাঠানো আছে। তুমি আগের সপ্তাহে বোধহয় ক্লাস করোনি, আগের রবিবার, শনিবারটা করেছিল, রবিবার বোধহয় ক্লাস করোনি। যাই হোক, এখানে বেশি অঙ্ক আমি করাইনি, 4-5টা অঙ্ক মোটে করিয়েছি, যদি ডাউট পরে হয়। স্যার লাস্ট আপনি 11 দাগ করিয়েছেন আর বলেছিলেন 14 অবধি করে আসতে। হ্যাঁ, ওটাই। যাই হোক, তা আমি একটা দুটো তো আমি শর্টে বলে দিই। দেখো, যেমন ধরো কোশ্চেন নাম্বার রোমান 2, 5-6 রোমান 2, এখানে দেওয়া আছে 16.23% অফ 600 গ্রাম মাইনাস 33.13% অফ 180 গ্রাম। আচ্ছা, 16.23% মানে কত জানি, 1/6, 1/6 অফ মানে ইন্টু, তাহলে 600 1/6 করলে কত হবে, 100 হবে। ঠিক আছে, আচ্ছা, মাইনাস ছিল 33.13% মানে কত, 1/3 ইন্টু কত হবে 180, কত হয়ে গেল, 60 হয়ে গেল। তাহলে অ্যান্সার কত আসছে আমাদের, অ্যান্সার 40 আসছে। মানে তোমাদের এই ফ্র্যাকশন ভ্যালুগুলো মুখস্থ রাখলে কি ক্যালকুলেশনটা দেখো মেন্টালি হয়ে যাবে, ভালো ওই ভেঙে ভেঙে তোমাকে বের করতে হবে ক্যালকুলেশন করে। ঠিক আছে, আচ্ছা, এটা বোঝা গেল তো। কয়েকটা জিনিস মুখস্থ রাখতে হবে, 33.13 মানে 1/3, 16.23 মানে 2/3। ঠিক আছে, 14.2 মানে কত, 1/7, 12.2 মানে কত, 1/8। এইভাবে গেলে মুখস্থ রাখবে বিশেষ করে। আচ্ছা, এখানে ধরো কোনো ডাউট নেই বললে। আচ্ছা, এই অঙ্কটা দেখো তো, 10-এর অঙ্কটা কি বলেছে। এটা কত আসছে আচ্ছা, 27%।
27%। 27। 10 অঙ্কটা কি বলছে? বলছে ওয়ান টাইপ অফ লিকুইড, বলছে ওয়ান টাইপ অফ লিকুইড কন্টেইন 25% মিল্ক। তাহলে একটা লিকুইডে 25% কি আছে? 25% মিল্ক আছে, তাই তো? আচ্ছা, দ্য আদার কন্টেইন 30% মিল্ক। তার আরেকটার মধ্যে কি আছে? 30% মিল্ক আছে। বলছে এ কন্টেইনার এ ক্যান ফিল্ড উইথ 6 পার্ট অফ ফার্স্ট লিকুইড। তাহলে 6 পার্ট অফ ফার্স্ট লিকুইড দিয়ে ফুল করলো অ্যান্ড 4 পার্ট অফ সেকেন্ড লিকুইড। তাহলে একটা ক্যান ভর্তি করছে, ফার্স্ট লিকুইডের 6 পার্ট নিয়েছে, সেকেন্ড লিকুইডের 4 পার্ট নিয়েছে। বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ মিল্ক ইন দ্য নিউ মিক্সচার। তাহলে নিউ মিক্সচারে কত পার্সেন্ট মিল্ক আছে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এবার দেখো আমরা ধরে নিলাম যে আমাদের প্রথম পার্টটায় 25% মিল্ক বলেছিল, পরের পার্টটা 30% মিল্ক। প্রথম পার্ট থেকে আমি 6 অংশ নিচ্ছি, পরের পার্ট থেকে 4 অংশ নিচ্ছি। আচ্ছা, আমি ধরে নিলাম প্রথম পার্টের আমি 6 লিটার নিয়েছি, সেকেন্ড পার্টে 4 লিটার নিয়েছি। তাহলে টোটাল কত লিটার হয়ে গেল? 10 লিটার। 10 টোটাল 10 লিটার হলো। 10 আচ্ছা, প্রথম পার্টের যে 6 লিটার নিয়েছি তার মধ্যে মিল্ক কত পার্সেন্ট আছে? 25%। 25%, হ্যাঁ। তাহলে 6 লিটারে 25% কি আছে? মিল্ক আছে। সেকেন্ড পার্টে যে 4 লিটার নিয়েছি তার মধ্যে মিল্ক কত পার্সেন্ট আছে? 30%। তাহলে 30। 4 লিটারে 30% হচ্ছে মিল্ক আছে। মিল্ক আছে। আচ্ছা, টোটাল কত লিটার আছে? 10 লিটার। তোমাদের বলছে 10 লিটারে কত পার্সেন্ট মিল্ক হবে, এটা তো জানা নেই। এটা আমরা ধরে নিলাম আননোন, যেহেতু জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরে নিচ্ছি কত? X%। ঠিক আছে, আননোন যেহেতু। এবার দেখো মাঝখানে ইকুয়াল চিহ্নটা কেন দিয়েছি? কারণ তোমাদের প্রথম পার্টটা দিয়ে, প্রথম পার্টে 6 লিটারের মধ্যে 25% মিল্ক আছে, মানে মিল্কের পরিমাণটা বেরাবে তো এটা ক্যালকুলেট করলে। 6 লিটারে 25% মিল্ক মানে মিল্কের পরিমাণটা আমরা পাবো। সেকেন্ড পার্টে 4 লিটারে 30% মিল্ক যদি ক্যালকুলেট করা হয় তাহলে মিল্কের পরিমাণটা আসবে 1.2 এরকম আসবে, প্রথমটা যেমন 1.5 আসবে। এইটা কি আসতো? পুরোটাই কিন্তু মিল্কের পরিমাণটা আসলো, কোয়ান্টিটি আসতো টোটালটা ক্যালকুলেট করলে। এবার দেখো টোটাল হয়ে গেছে 10 লিটার, তার মধ্যে কত পার্সেন্ট মিল্ক হবে আমি জানি না। তবে যত পার্সেন্ট মিল্কই হোক 10 লিটারের তত পার্সেন্ট যদি ক্যালকুলেট করা হয় তাহলে টোটাল পরিমাণটা এই দুটো পরিমাণের টোটালের সাথে সমান হবে। মিল্ক বাইরে থেকে এক্সট্রা তো কোনো মেশানো হয়নি, বাইরে থেকে কোনো এক্সট্রা মিল্ক মেশায়নি, বাইরে কোনো এক্সট্রা মিল্ক যায়নি, তাহলে মিল্কের কোয়ান্টিটি চেঞ্জ হবে না। এখানে যদি আমাদের 2 লিটার মিল্ক থেকে থাকে টোটালে, তাহলে টোটালে কি হবে? 10-এর রেসপেক্টে 2 লিটার মিল্কই আছে। তো যখনই আমরা পার্সেন্টেজ দিয়ে ক্যালকুলেট করে দিচ্ছি আমাদের কিন্তু পার্সেন্টেজ কেটে যে আমাদের এক্সাক্ট ভ্যালু চলে আসছে। তো এটা যদি ক্যালকুলেট করি এক্সাক্ট ভ্যালু আসবে কত লিটার মিল্ক, এটা ক্যালকুলেট করলেও এক্সাক্ট ভ্যালু আসবে কত লিটার মিল্ক। তাহলে টোটালও কি আসবে? যখন পার্সেন্টেজ ক্যালকুলেট করবো দেবো এক্সাক্ট ভ্যালু চলে আসবে। ঠিক আছে, এই ব্যাপারটা আমাদের জাস্ট এইভাবে সাজিয়ে লিখলাম। এবার তুমি নর্মালি ক্যালকুলেট করো, 3টে পার্ট তো দেখো, 3টে পার্ট আছে, একটা পার্ট আছে 6x25 মানে 3টে পার্ট ইন্টু আকারে আছে। না, আমরা এখানেই ক্যালকুলেশনটা কিভাবে করে দেবো ইকুয়েশনের মধ্যেই সেটা একটু বোঝানোর জন্যই বলছি। দেখবে ইকুয়েশনের মধ্যে কিছু কিছু ইকুয়েশন ব্রেকার থাকে। ইকুয়েশন ব্রেকার কোনগুলো? ইকুয়েশন ব্রেকার কোনগুলো? প্লাস, মাইনাস, ইকুয়াল টু, এগুলো হচ্ছে ইকুয়েশন ব্রেকার। তো এইগুলো যেখানে যেখানে থাকবে সেখান থেকে কি হচ্ছে? ইকুয়েশনটা ব্রেক হচ্ছে, ইকুয়েশনটা ব্রেক হচ্ছে। তাহলে ইকুয়েশনটা দেখো 3টে পার্টে ব্রেক হয়েছে, কারণ এখানে প্লাস আছে, এখানে ইকুয়াল টু আছে, তাহলে দুবার ব্রেক করেছি, তাহলে 3টে অংশে ভাগ হয়ে গেছে। এই যে 3টে অংশে ভাগ হলো, এই 3টে অংশের মধ্যে যা যা তুমি কমন নাম্বার পারবে কেটে দিতে পারো। 3টে অংশের মধ্যে সেই নাম্বারটা কমন থাকতে হবে। যেমন ধরো আমরা ক্যালকুলেট করব, যদি 3টে অংশের মধ্যে দেখো পার্সেন্টেজটা কমন আছে, কেটে দিলাম। আচ্ছা, আর 3টে অংশের মধ্যে কি কি কমন আছে? 2 কমন আছে না? 2 কমন আছে। আচ্ছা, 2 দিয়ে কাটছি, এটাকে 2 দিয়ে কাটলে 3 হবে, এটাকে 4কে 2 দিয়ে কাটলে 2 হবে, 10কে 2 দিয়ে কাটলে 5 হবে। আর কি কমন আছে? 5 দিয়ে কমন। 5 কমন আছে। এখান থেকে একটা 5 কাটলাম, এখান থেকে 5 কাটলে 6 হলো, এখান থেকে 5 কাটলে 5 হলো। তাহলে দেখো একটা লাইনের মধ্যে পুরো ব্যাপারটা চলে আসলো অ্যান্সারটা। আচ্ছা, এটা 3 5 15,
এটা 6 গুণ 2 12 ইকুয়াল টু কি আছে এক্স আছে, সব কেটে গেছে এক লাইনের মধ্যে। আমাদের ওর জন্য কিন্তু এক্সট্রা দুটো তিনটে লাইন লিখতে হচ্ছে না, যদি ওখানে এইভাবে ক্যালকুলেট করতে পারো। তাহলে এক্স এর ভ্যালু কত? 27। মানে টোটালে কত পার্সেন্ট আছে? টোটালে 27% মিল্ক আছে। এই হলো ব্যাপার। সবের ক্ষেত্রেই প্রযোজ্য, মানে এইটা সব যেটা ক্ষেত্রে বললে এই যে ইকুয়েশন যে কাটাকাটিটা করলাম, তুমি যত বড় ইকুয়েশন হোক, 4-5টা পার্ট হয়ে গেল, সবার মধ্যে কমন নাম্বার একবারে কেটে দিতে পারো কমন পেলে। সবার মধ্যে কমন থাকতে হবে, মানে এইগুলো হচ্ছে ইকুয়েশন ব্রেকার, ঠিক আছে? এই প্লাস মাইনাস ইকুয়াল টু দিয়ে ইকুয়েশন ব্রেক হয়। ওকে স্যার। এবার ব্রেক করার পরে যেগুলো থাকবে ইনটু আকারে থাকবে, তো ওইভাবে সেইখানে এবার তুমি কাটতে পারো যে কোনো ভাবে। কমন সবার মধ্যে কমন পেলে কেটে দেবে। তাতে কি হয়, ইকুয়েশনের ক্যালকুলেশনটা আমাদের ছোট হয়ে যায়। নরমালি গুণ করলে একটু টাইম লাগতো, সেই ক্যালকুলেশনটা কিন্তু হ্যাঁ কমে গেল। স্যার, অনেক অনেক শর্টকাটে হয়ে গেল দেখলাম। ঠিক আছে, এইভাবে করো, দেখো আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, একটু প্র্যাকটিস করলে ক্লিয়ার হবে আরো। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের অ্যান্সার আসছে 27%। আচ্ছা, এটা তো হয়েছে। স্যার বলছিলাম আমি আগের কোয়েশ্চেনটা লিখিনি, ওটা একটু লিখে নেব? কোনটা? এটা পিপিটি দিয়ে দেবো তো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে দেবো। ওই পাওয়ার পয়েন্ট যেটা করছি পুরো প্রেজেন্টেশন দিয়ে দেবো। তোমরা ডাব্লিউপিএস অফিসটা নামিয়ে নেবে, একটু ডাব্লিউপিএস অফিস দিয়ে ভিউ করতে পারবে। ডাব্লিউপিএস অফিস দিয়ে সব ভিউ হয়, পিপিটি, পাওয়ার পয়েন্ট, তোমার পিডিএফ, উইন্ডো ফাইল সব ভিউ করা যায়। আচ্ছা, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 12 কি বলেছে। দুশো নব্বই আর হচ্ছে 4150। আচ্ছা, 2490 আর 31, ঠিক আছে। দেখো, তাহলে আসছে ডিফারেন্স বিটুইন টু নাম্বার, দুটো সংখ্যার ডিফারেন্স হচ্ছে 1660। বলছি 7.5% অফ ওয়ান নাম্বার ইজ ইকুয়াল টু 12.5% অফ দ্য আদার নাম্বার। তাহলে একটা সংখ্যার 7.5% আরেকটা সংখ্যার 12.5%-এর সমান। এখানে বলছে দেন ফাইন্ড দ্য টু নাম্বার। আচ্ছা, দুটো সংখ্যা আমাদের ফাইন্ড করতে হবে। এবার কোনটা প্রথম সংখ্যা কোনটা দ্বিতীয় সংখ্যা এগুলো তো মেনশন করেনি, এক্ষেত্রে কিন্তু নর্মাল রেশিও করে দিলেই হয়ে যাবে। যদি তোমাকে বলতো প্রথম সংখ্যাটার মান কত, দ্বিতীয় সংখ্যাটার মান কত, তখন কিন্তু তোমার একটা কনফিউশন হবে যে প্রথম সংখ্যাটা কোনটা, দ্বিতীয় সংখ্যাটা কোনটা। ঠিক আছে, তার জন্য একটু ব্যাপারটা লিখে দিই। প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা 7.5% বলেছে, আর দ্বিতীয় সংখ্যাটা, সরি একটু হবে না, ইকুয়াল হবে। প্রথম সংখ্যাটা 7.5% বলেছে, আর দ্বিতীয় সংখ্যাটার কত পার্সেন্ট বলেছে? 12.5%। বলছে ফার্স্ট নাম্বারের এত পার্সেন্ট, ওয়ান নাম্বারের এত পার্সেন্ট, আরেকটা নাম্বারের 12.5%-এর সমান, তাই তো? ইকুয়াল বলে দিয়েছে কোশ্চেনে। এই দুটোকে আমরা ইকুয়াল করতে পারি। ইকুয়াল করলে কি হয় দেখো, সবার প্রথমে আমি জাস্ট একটু ভেঙে লিখি, তাহলে এ ইন্টু, আচ্ছা পার্সেন্টেজটা কেটে যায় তো দুপাশ থেকে, কমন আছে, পার্সেন্টেজটা কেটে দিলাম। আর যেটা আসছে 15/2, এটা বি ইন্টু কত, 25/2। আচ্ছা, দুপাশে কমন কি আছে, নিচে 2 আছে, এখানে 2 আছে, কেটে গেল। মানে বোথ সাইড থেকে যখন কাটবো, নিচের উপরে সংখ্যার সাথে 5। নিচের সংখ্যা কাটবে, বোথ সাইড থেকে কাটলে নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা কাটবে, ওপরের সংখ্যার সাথে ওপরের সংখ্যা কাটবে। আর একই সাইডে কাটাকুটি কাটলে কি ওপর নিচের সংখ্যা কাটে। এখানে দেখো নিচের সংখ্যা 2, এখানেও নিচের সংখ্যা 2, কমন নাম্বার কেটে গেল। এখানে উপরে 15 আছে, বাদিকে উপরে কত আছে, 25 আছে, 5 দিয়ে কাটে, এটা হয়ে যায় 3, এটা হয়ে যায় 5। তাহলে a বাই বিটা কত আসছে, 5/3 আসছে, তাই তো? a বাই বিটা কত আসছে, 5/3।
আচ্ছা, যারা রেশিও করেছো, রেশিও করার সময় বলেছিলাম যে যখন ইকুয়াল হয় তখন ইনভার্স রেশিও হয়ে যায় না? যখন আমাদের ভ্যালুগুলোকে ইকুয়াল বলে তখন কি চলে আসে? ইনভার্স রেশিও চলে আসে, মানে 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c। যখন ইকুয়াল বলা হয় রেশিওটা কি হয়? ইনভার্স হয়ে যায়। দেখো এখানে আলটিমেটলি কিন্তু ইনভার্স হয়েছে। দেখো a এর জায়গায় কত এসছে? এই ভ্যালুটা এসছে। দেখো 5 এসছে উপরে। b এর জায়গায় কত এসছে? এই ভ্যালুটা এসছে। তাহলে যখনই এরকম ইকুয়াল বলে দেবে, যখন এরকম ইকুয়াল বলছে, তোমরা ক্যালকুলেশনটা কি করবে? ইনভার্সে ক্যালকুলেশন করবে। কি করবে? তাহলে ধরো আমাদের ডিরেক্ট কিভাবে করবে? প্রথম সংখ্যাটা এ ধরলাম, দ্বিতীয় সংখ্যাটাকে বি ধরলাম। এবার ইকুয়াল যেহেতু বলেছে আমরা ইনভার্স ভাববো, তো প্রথম সংখ্যার 7.5% আর দ্বিতীয় সংখ্যার 12.5 বলেছিল, আমরা কি উল্টো লিখবো? প্রথম সংখ্যার জায়গায় 12.5 লিখবো, উল্টোটা লিখছি। আর দ্বিতীয় সংখ্যার জায়গায় কত লিখছি? দ্বিতীয় সংখ্যার জায়গায় 7.5% লিখছি। দেখো এইভাবে ক্যালকুলেশনটা হচ্ছে। তাহলে পার্সেন্টেজ বোথ সাইড থেকে কেটে যায়। এটা হচ্ছে 25/2, এটা কত? 15/2। এবার তুমি যদি রেশিও যেহেতু আছে, রেশিও মানে তো আলটিমেটলি ডিভিশন হয়, রেশিও মানে ডিভিশন আছে, তার জায়গায় ইন্টু দিলে কি হয়? 15/2টা উল্টে যে 2/15 হয়ে যায়। ক্যালকুলেট করলে কত আসে? ওপরে 5 আসে, নিচে 3 আসে, 5/3। 5/3 বা 5:3। এই হলো ব্যাপার, ঠিক আছে? তো একই তো হলো। একই ব্যাপার না, আমি বলছি তুমি যদি মনে রাখতে পারো যে ওই ইকুয়াল বললে ইনভার্স রেশিও হয়, একবারে তুমি রেশিওটা বের করে নিতে পারবে উল্টো করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? স্যার বলছিলাম আরেকবার এই জায়গাটা বলবেন, মানে এটা আমি 12/2 ওটাই ধরলাম কেন? আমি তো 7/2টাও মানে করতে এই পারতাম। যে বললাম কি, যখন ইকুয়াল বলছে a এর দ্বিগুণ মানে 2a, b এর 3 গুণ মানে 3b, তো যখন বলছে সমান, তখন দেখো উল্টে যাচ্ছে, a/b এটা 3/2, মানে এর জায়গায় 3 চলে আসলো, b এর জায়গায় 2 চলে আসলো। মানে যখন আমাদের ইকুয়াল হ্যাঁ বলছে ঠিক আছে। তখন ইনভার্স হয়ে যাচ্ছে। তাহলে যখন ইকুয়াল বলছে তখন এর জায়গায় কি আমি বি এর সাথে যে নাম্বারটা গুণ হয়েছিল সেটা এর ভ্যালু, এর সাথে যে নাম্বার গুণ হয়েছিল সেটা বি এর ভ্যালু। মানে যদি এরকম ডিরেক্ট মনে রাখতে পারো অসুবিধা করবে, আর যদি মনে রাখতে না পারো তখন তো আমাদের ইকুয়াল লিখে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এটা যদি ক্যালকুলেট করা হয় তো আমাদের 5/3 আছে। বলো। হ্যাঁ স্যার, বলছি যে ওই যে 15/2 ওটা 2/15 হলো কেন একটু বলবেন? আচ্ছা, 15/2টা 2/15 কেন হচ্ছে? আচ্ছা দেখো, আমাদের রেশিও মানে কি? H/B মানে কি? A/B। A/B বাই মানে কি? ডিভিশন। তো হ্যাঁ, ডিভিশন। ডিভিশনের জায়গায় যদি ইনটু দিই কি হয়? পরের সংখ্যাটা উল্টে যায়, ফ্র্যাকশনটা। হ্যাঁ। তো আমি এখানে রেশিওর জায়গায় ডিরেক্ট ইনটু দিয়ে দিয়েছি। রেশিও মানে ডিভিশন, হ্যাঁ। তার জায়গায় ইনটু দিলাম, তাহলে পরের সংখ্যাটা 15/2 উল্টে যে কত হয়ে গেল? ও 2/15। 2/15। ঠিক আছে, এটা করেছি। আচ্ছা 1 মিনিট দাঁড়া। ইনভার্স রেশিওটা কি করে হলো? ইনভার্স কি বলছো বলো? ইনভার্সটা কিভাবে আসলো? এই তো ইনভার্স মানে তোমার এখানে দেখো, এর পজিশনটা ফিক্সড, বিটা নিচের দিকে আনলাম। এখানে 2 × a ছিল, আচ্ছা 2 × a ছিল, তো এটা 3 × b আছে। তাহলে তুমি নর্মাল একটা জিনিস ভেবে দেখো, তুমি এটাকে ফিক্স রাখছো, বিটা এদিকে আসছে, ক্রস হচ্ছে, তাহলে বিটা নিচে আসছে। আর ডান দিকে রাইট সাইডে কি হচ্ছে? আমি 3টাকে ফিক্স রাখছি, 2টা এ পাশে গুণ ছিল, এদিকে আসলে ভাগ হচ্ছে। তাহলে আলটিমেটলি দেখো, এ এর সাথে দ্বিগুণ ছিল, বি এর সাথে 3 গুণ ছিল, তো রেশিওতে কম্পেয়ার করলে এ এর জায়গায় 3 আসলো, বি এর জায়গায় 2 আসলো, উল্টো আসলো, ক্রস হয়ে যাচ্ছে। তো হ্যাঁ স্যার। তাহলে উল্টো আসছে, তো মানে যখনই ইকুয়াল বলবে রেশিওটা ইনভার্স হয়ে যাবে। এখানে ইকুয়াল কথাটা বলেছে বলেই আমরা ইনভার্স লিখে দিয়েছি, মানে 12.1/2%টা বাদিকে গেল প্রথম সংখ্যার ভ্যালু, 7.1/2টা সেকেন্ড সংখ্যার ভ্যালু। এবার যাই হোক, এটা দিয়ে আমরা রেশিও পেলাম, সেটা তুমি বাদিক প্যাটার্নে করো বা ডান দিকের প্যাটার্নে করো, একই ব্যাপার। এটা তুমি যত শর্টে যত মানে মেন্টালি করতে পারো সুবিধা হয় তত। আচ্ছা এবার দেখো, আমাদের এখানে 5-এর 3 আছে, 5/3। এবার কোশ্চেনে বলে দিয়েছিল ডিফারেন্স অফ 2 নাম্বার হচ্ছে 1660, ডিফারেন্সটা 1660। তো আমরা এখানে একটা নাম্বার 5, একটা নাম্বার 3, ডিফারেন্সটা কত আছে? ডিফারেন্সটা কত আছে? 2 আছে।
আচ্ছা ওরা 2 বলছে ডিফারেন্সটা 1660, তাহলে 2 পার্ট মানে 1660, হ্যাঁ স্যার তাহলে 1 পার্ট মানে কত হবে? 830। 830। এবার ভ্যালুগুলো দেখো, 5 পার্ট মানে কত হবে? 5 8 40, 4000, ওদিকে 150, 4150। তাহলে 3 পার্ট কত হবে? 3 গুণ 830 মানে 3 8 24, 2490, তাই তো? তাহলে আমাদের অ্যান্সার কোনটা? দুটো সংখ্যার ভ্যালু, একটা হচ্ছে প্রথম সংখ্যাটা হচ্ছে 4150 আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 2490 মানে 2490, আর একটা হচ্ছে 4150। ক্লিয়ার ব্যাপারটা? দেখো বুঝতে পারলে ঘটনাটা? তাহলে কিছুই না, ব্যাপারটা হচ্ছে ইনভার্স রেশিও আছে, জাস্ট গ্যাপ বলেছে, গ্যাপটা হচ্ছে 2, সেখান থেকে কম্পেয়ার করে দিলাম। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। স্যার 5:6। না এখানে তো তোমার পার্সেন্টেজ চেয়েছে, হোয়াট পার্সেন্টেজ? 80% হবে। 80%। এখানে পার্সেন্টেজটা চেয়েছে। স্যার 80। হ্যাঁ 80 আছে। আচ্ছা আমাদের বলছে 2 নাম্বারস আর রেসপেক্টিভলি মানে যথাক্রমে 20% অ্যান্ড 50% মোর দ্যান এ থার্ড নাম্বার। তাহলে দুটো সংখ্যা একটা তৃতীয় সংখ্যার তুলনায় যথাক্রমে কি 20% কম এবং 20% বেশি এবং 50% বেশি। আচ্ছা তাহলে এখানে টোটাল কটা নাম্বারের কথা বলা হয়েছে? 3টে টোটাল নাম্বার। 3টে নাম্বার। তাহলে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার। আচ্ছা বলছে দুটো সংখ্যা যথাক্রমে 20% এবং 50% বেশি, কার তুলনায়? থার্ড নাম্বারের তুলনায়। থার্ড নাম্বারের তৃতীয়টা। তুলনায়। তাহলে থার্ড নাম্বারের সাথে আমাদের পার্সেন্টেজ কম্পেয়ার করছে। তাহলে আমরা যদি থার্ড নাম্বারটাকে 100 ধরে নিই, যেহেতু পার্সেন্টেজে বলেছে, পার্সেন্টেজ মানে কি পার 100-এ কত, তো থার্ড নাম্বারটাকে আমরা 100 ধরলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট নাম্বারটা হচ্ছে থার্ড নাম্বারের তুলনায় 20% বেশি আছে, তাহলে ফার্স্ট নাম্বারটা 120 হবে। 120। 100 তুলনায় 20 বেশি মানে 120। সেকেন্ড নাম্বারটা 50% বেশি মানে 100 তুলনায় 50 বেশি, তাহলে কত হবে? 150। 150। ঠিক আছে, এই হলো ব্যাপার। এবার আমাদের কি বলছে? বলছে হোয়াট পার্সেন্টেজ ইজ দ্য ফার্স্ট নাম্বার অফ দ্য সেকেন্ড নাম্বার। আচ্ছা আমি আগের ক্লাসে লাস্ট পার্সেন্টেজের প্রথম ক্লাসটা কি বলেছিলাম, যে এই যে পার্সেন্টেজটা কার রেসপেক্টে কার হচ্ছে কিভাবে বুঝবো? হোয়াট পার্সেন্টেজ ইজ দ্য ফার্স্ট নাম্বার অফ দ্য সেকেন্ড নাম্বার। অফের পরে কোনটা আছে? অফের পরে যেটা আছে সেটা কিন্তু, যে আমরা পার্সেন্টেজ করার আগে তো ফ্র্যাকশন করব, আগে দেখবো কত অংশ, কত পার্ট, তারপরে তো কত পার্সেন্ট আসবে। তো আমাদের যে অফের পরে যে নাম্বারটা থাকবে, এই যে ফ্র্যাকশনটা আমরা তৈরি করছি, ফ্র্যাকশন তৈরি করে পার্সেন্টেজে আনার জন্য ইনটু 100 করছি, অফের পরে যে নাম্বারটা থাকবে সেটা কিন্তু ফ্র্যাকশনের নিচে আসবে। মানে সেকেন্ড নাম্বার অফের পরে যেহেতু আছে, তাহলে সেকেন্ড নাম্বারের রেসপেক্টে পার্সেন্টেজটা হচ্ছে। তাহলে অফের পরে সেকেন্ড নাম্বার আছে, তাহলে ওটা নিচে থাকবে। কাকে পার্সেন্টেজ করছে? ফার্স্ট নাম্বারকে, তাহলে ফার্স্ট নাম্বারের ভ্যালুটা উপরে থাকবে। ঠিক আছে, দেখো হোয়াট পার্সেন্টেজ ইজ দ্য ফার্স্ট নাম্বার অফ দ্য সেকেন্ড নাম্বার, কার? সেকেন্ড নাম্বারে। অফের পরে যে থাকবে সেটা নিচে লিখবো, আর আরেকটা যে নাম্বারের তুলনা করতে বলেছে সেটা উপরে লিখলাম। তাহলে ফার্স্ট নাম্বারের ভ্যালুটা কত ছিল? 120। সেকেন্ড নাম্বারের ভ্যালু আছে 150 ইন্টু 100। এই ব্যাপারটা যদি আমরা ক্যালকুলেট করি কত আসছে? ক্যালকুলেট করলে দেখো 80 আসছে।
ক্যালকুলেট করলে আসবে 80%। তাহলে অ্যান্সার হচ্ছে কি ফার্স্ট নাম্বারটা সেকেন্ড নাম্বারের 80%, তাই তো? মোর লেস এরকম কিছু বলেনি, জাস্ট কম্পেয়ার করতে বলেছে যে ফার্স্ট নাম্বারটা সেকেন্ড নাম্বারের কত পার্সেন্ট। মোর লেস বললে প্লাস মাইনাস দেখবো। দেখো ক্লিয়ার হয়েছে কিনা ব্যাপারটা। হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা গেল, একদম সিম্পল অঙ্ক ছিল। নেক্সট দেখো, ৳800। কত আসছে? 800। 800। ঠিক আছে। দেখো বলছে বাকিদের 800 এসছে, দুজন তো বললো। হ্যাঁ স্যার এসছে। ঠিক আছে, তাহলে দেখো কি হচ্ছে, কিভাবে তাড়াতাড়ি করবো এটাকে। বলছে এ ম্যান লসেস 12.5% অফ হিজ মানি। আচ্ছা, সবার প্রথমে ব্যাপারটা হচ্ছে 12.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালুটা কত? 1/8 হয় তো? যদি মুখস্থ না থাকে তাহলে করে নেবে, যতক্ষণ না মুখস্থ হচ্ছে ততক্ষণ তো আমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে। এটা ক্যালকুলেট করলে 1/8 আসে। যাই হোক, এখানে আমরা ক্যালকুলেট করে দেখে নিচ্ছি। 12 গুণ 2 24 আর 1 25, 25/2 হয়। আর পার্সেন্টেজ তুলে নিচে ইন্টু 100 হয়ে যায়, তাহলে কত আসছে? 1/8। বলছে একজন ব্যক্তি লসেস 12.5% অফ হিজ মানি, তাহলে 12.5% লস করলো, মানে হারিয়ে গেল। অ্যান্ড আফটার স্পেন্ডিং 70% অফ দ্য রিমাইন্ডার, রিমাইন্ডার মানে কি? অবশিষ্ট। মানে প্রথমে 12.5% তার টাকা হারিয়ে গেল, হারিয়ে যাওয়ার পরে যতটা অবশিষ্ট থাকলো তার 70% খরচ করার পর, আফটার স্পেন্ডিং 70% অফ দ্য রিমাইন্ডার, তার 70% খরচ করার পর হি ইজ লেফট উইথ ₹210। তার কাছে কত টাকা থেকে গেল? 200 টাকা, 210 টাকা থেকে গেল। তাহলে বলছে হাউ মাচ হ্যাড হি অ্যাট ফার্স্ট, তাহলে প্রথমে কত ছিল। এবার আমরা কি করব, এখানে ধরো একটা এক্স ধরছি আমরা। এক্স যে সবসময় যে ক্যালকুলেটিভ হবে তা না, কিছু কিছু অঙ্ক বোঝার জন্য এক্স ধরতে হতে পারে, কিন্তু ক্যালকুলেশনটা আমরা কমাবো। আমি ধরে নিলাম প্রথমে তার কাছে এক্স টাকা ছিল, তাহলে এক্স টাকার 12.5% লস হলো। 12.5% মানে কত লস হলো? 1/8, মানে 8 ভাগের মধ্যে 1 ভাগ লস, 8 পার্টের মধ্যে 1 পার্ট লস। আচ্ছা, 8 পার্টের যদি 1 পার্ট লস হয় তাহলে কত পার্ট থাকে? 7 পার্ট। তাহলে 8 পার্টের 1 পার্ট লস হয়ে গেছে, থাকছে কত? 7 পার্ট। তাহলে আমাদের টোটাল ভ্যালুটার এখন রয়েছে 7/8 পার্ট, মানে হারিয়ে যাওয়ার পর। তাহলে এখন আমাদের এই টাকাটা রয়েছে। এবার বলছে যেটা অবশিষ্ট রয়ে গেল তার 70% খরচ করে, তাহলে 70% যদি খরচ করি কত পার্সেন্ট থাকে? 30%। 30%। তাহলে এখন আছে 30%। আচ্ছা একটু দাঁড়াও, কে একজন আবার জয়েন করছে। আচ্ছা দেখো, তাহলে 7/8, আচ্ছা তার 30% করলাম। আচ্ছা 30% এখন রয়েছে টোটালটার। আচ্ছা এখন কত টাকা রয়েছে? 210 টাকা, তাহলে ইকুয়াল টু 210। এবার বোথ সাইড থেকে দেখো ক্যালকুলেট করলে এখানে কেটে যাচ্ছে, 7 গুণ 30 মানে 210 কেটে গেল। তাহলে x/800 ইকুয়াল টু 1।
এক্স ইকুয়াল টু কত? তাহলে তার কাছে কত টাকা ছিল? তার কাছে টোটাল 800 টাকা ছিল প্রথমে, তারপরে সেগুলো এইভাবে খরচা করতে করতে 210 টাকা দাঁড়িয়েছে। দেখো এটা বুঝতে পারলে নাকি সবাই? 7/8 এলো, এটা একটু বলে দিন তো। আচ্ছা, প্রথমে বলছে ওই 12.5% হারিয়ে গেল, 12.5%টাকে আমি ফ্র্যাকশনে নিয়েছি। ফ্র্যাকশনে কত? 1/8, মানে 1/8 পার্ট আমাদের হারিয়ে গেছে। তাহলে 8 ভাগের মধ্যে 1 ভাগ হারিয়ে গেল। 8 ভাগের মধ্যে যদি 1 ভাগ হারিয়ে যায়, ক ভাগ থাকে? 8 ভাগের 1 ভাগ চলে গেল, ক ভাগ থাকলো? 7 ভাগ। 7 ভাগ। ওটাই লিখেছি 7/8, মানে না 8 উপরে ভাগের। হিসেব হচ্ছে কিভাবে ওইটা বুঝতে পারছি না। আচ্ছা, তুমি এক কাজ করো, টোটালটা এক অংশ তো, ও এক অংশ থেকে তুমি 1/8টা বাদ দিয়ে দাও। এটা ক্যালকুলেট করলে কি হবে? এটা হয়তো আসছে তো, ওটাই আর কি। ওটাকে ডিরেক্ট বলতে, মানে তোমার কাছে ধরো 8 টাকা আছে, তোমার 1 টাকা হারিয়ে গেল, তাহলে ক টাকা থাকলো? 8 টাকার মধ্যে 7 টাকা থাকলো। 8 টাকার মধ্যে 1 টাকা হারিয়েছে, তাহলে 8 টাকার মধ্যে 7 টাকা থাকলো। এইভাবে ব্যাপারটা, মানে ফ্র্যাকশনের ব্যাপারটা এইভাবে কম্পেয়ার করছি। বেস ভ্যালু হচ্ছে 8 টাকা, ওই জন্য এক্স টাকা 7/8 করেছি। এক্স টাকা 7/8 করেছি, এটা কি রিমেনিং পার্ট, মানে খরচা করার পর 7/8 অংশ রয়ে গেছে। যেটা রয়ে গেছে তার আবার 70% খরচ করলো, 70% খরচ করলো, তাহলে বাকিটা কত পার্সেন্ট? 100-র মধ্যে 70 ভাগ খরচ, থাকলো কত? 30 ভাগ। ওই জন্য দেখো ইন্টু 30 করেছি, এই যে এখানে ইন্টু 30% করেছি না, এই জায়গাটা ইন্টু 30% করেছি, তাই তো? এবার এটাই এখন রয়েছে কত? 210 টাকা, তাহলে ইকুয়াল টু 210 টাকা। এবার এটাকে ক্যালকুলেট করা হয়েছে জাস্ট। এবার সমান সমানে দুপাশ থেকে উপরের সংখ্যা অপরের সংখ্যা কেটে যায়। দেখো 7 গুণ 30 মানে 210, 210 কেটে গেল, মানে ডান দিকে 1 থাকলো, নিচে x/800, মানে x ইকুয়াল টু 800। তাহলে ভ্যালুটা কত আমাদের? 8,800 টাকা। ক্লিয়ার? বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, সিম্পল ভাবে ব্যাপারগুলোকে ভাবতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা স্যার, হুম, প্লিজ বলছি 20,000। 26,010। 26,010 হবে। ঠিক আছে। যারা একটা টাউনের পপুলেশন হচ্ছে আমাদের কত? 25,000। হচ্ছে ইট ইনক্রিজেস বাই 2% অ্যানুয়ালি, মানে বাৎসরিক ভাবে 2% করে বেড়ে যাচ্ছে। হোয়াট উইল ইট বি আফটার 2 ইয়ার্স? তাহলে 2 বছর পরে কত হবে? আচ্ছা, আমাদের একটা টাউনের পপুলেশন হচ্ছে 25,000, প্রত্যেক বছর 2% করে বাড়ছে, তাহলে 1 বছর পরে 2% বৃদ্ধি পেয়ে একটা জনসংখ্যা তৈরি হবে। তাহলে 1 বছর পরে 2% বৃদ্ধি পেয়ে যে জনসংখ্যাটা তৈরি হবে, তারপরের বছর কি তার উপর তো 2% বাড়বে, তাই তো? এই হলো ব্যাপার। তো তোমরা যদি এমনি নর্মাল ওয়েতে ক্যালকুলেট করো, আমাদের জনসংখ্যাটা ছিল 25,000। আচ্ছা, 20% যখন বৃদ্ধি হয় কত পার্সেন্ট হয়ে যায়? 120% হয়ে যায় তো? হ্যাঁ, তাহলে 2% বৃদ্ধি পেলে কত হবে? 102% হবে। মানে ছিল 100, বাড়লো 2, তাহলে হয়ে গেল কত? 102, মানে 102% হয়ে গেল। তাহলে 2% যখন বাড়ে ভ্যালুটা কত হয়ে যায়? 102% হয়ে যায়, এরকম হয়। আচ্ছা, এটা কবার হবে? প্রত্যেক বছরে 2% করে বাড়বে, অ্যানুয়ালি 2%। দুবার হবে, মানে এটাকে আমরা কি করতে পারি? স্কোয়ার করতে পারি। মানে এটা জেনারেল প্রসেস করলাম, প্রথমে স্কোয়ার করতে পারি। এবার স্কোয়ার করলে কি হচ্ছে? এখানে আবার একটু ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, ক্যালকুলেশন মানে আমাকে স্কোয়ার করতে হবে। দাদা বলছি, হ্যাঁ, বলছি যে 100 এর রেসপেক্টে 2% বাড়লো বলে তার জন্য মানে 102/100। হ্যাঁ হ্যাঁ, মানে ধরো 20% ভ্যালুটা বাড়ছে, তাহলে 100 ছিল, 100% ছিল, স্যার 20% 26,010 এসছে। 26,010, 100% ছিল, 20% বাড়লো, তার মানে 120% হয়ে গেল তো। এবার এই পার্সেন্টেজ তুলে দিই, 120/100 হয় তো।
ওটাই 100 ছিল 102 হলো, মানে 100% ছিল 102% হলো, তাহলে 102%, তাহলে পার্সেন্ট তুললে নিচে কত আসবে? 100 আসবে। এবার এটাকে যখন ক্যালকুলেট করা হচ্ছে, এটা আসছে কত? 10404। এটা কত আসছে? 4টে শূন্য, 3টে শূন্য কেটে গেল, 26,010। ক্যালকুলেট করলে কত আসবে? 26,010। আচ্ছা 26,010, ঠিক আছে, এইভাবে আসছে ব্যাপারটা। এবার দেখো এটাকে একটু অন্যভাবে আমরা করতে পারি। অন্যভাবে কিভাবে করব? দেখো আমাদের এই যে কার ওপর ক্যালকুলেশন করা হচ্ছে, পুরোটার উপর তো, মানে মেন যে ভ্যালু ছিল, বেস ভ্যালু কত? 25,000, তার উপর ক্যালকুলেশন করা হচ্ছে। তাহলে সেই ভ্যালুটাকে আমরা কি ধরতে পারি? 100% ধরতে পারি তো। তাহলে 100% মানে অ্যাকচুয়াল যে টোটাল পপুলেশন, সেটা হচ্ছে 100%। এটা কত? 25,000। আচ্ছা 100% যদি 25,000 হয়, তাহলে 10%-এর ভ্যালু কত হবে? 250। 2,500। একটা পয়েন্ট 250 ছড়ছে, তাই তো, একটা শূন্য কাটছে, একটা পয়েন্ট ছড়ছে বাদিকে, মানে একটা শূন্য কেটে যাচ্ছে, মানে 2,500। আচ্ছা 1% কত হবে? 250। 250, আরেকটা পয়েন্ট কমে গেল। মানে যখন আমরা বেস ভ্যালুটা আছে, বেস ভ্যালুটাকে 100% ধরছি, সেটা যদি আমি একটা পয়েন্ট সরাই মানে 10%, দুটো পয়েন্ট সরালে কি হচ্ছে? 1%। তাহলে 10%-এর ভ্যালু হচ্ছে 2,500 টাকা। 1% ভ্যালু কত? 250 টাকা। এটা বেস ভ্যালু থেকে বুঝে যাচ্ছি আমরা, এই 1%-এর ভ্যালু 250 টাকা। আচ্ছা 1%-এর ভ্যালু যদি 250 হয়, তাহলে 2%-এর ভ্যালু কত? 500। 500, ডবল হয়ে গেল। আচ্ছা এই হলো ব্যাপার। তো আমাদের 2 বছর হয়েছে, তাই তো। প্রথম বছরে মেন যে বেস ভ্যালু ছিল, তার 2% বাড়লো, মানে কত বাড়লো? 500 বাড়বে। পরের বছরও বেস ভ্যালুর উপর 2% বাড়বে তো। তাহলে 500 বাড়লো প্রথম বছরে, প্রত্যেক বছর 2% করে বাড়ছে। তাহলে প্রথম বছরও 2% মানে 500, পরের বছরও 2% মানে 500। মানে যতজন লোক থাকবে প্রত্যেক বছর তার 2% বেড়ে যাবে। আচ্ছা প্রথম বছরের শেষে আমাদের 500 জন একটা নতুন এসেছিল না? প্রথম বছরের শেষে নতুন 500 জন এসেছিল, তাই তো। এই 500 জন যখন 1 বছর থাকছে, তাহলে দ্বিতীয় বছরের শেষে এদের ওপরেও 2% বাড়বে। দ্বিতীয় বছরের শেষে এদের ওপর 2% বাড়বে, মানে 500-র উপর 2%। আচ্ছা 500-র 1% কত? 5 তো। 2 ঘর পয়েন্ট কেটে দিলাম, বা দুটো শূন্য কেটে দিলাম, 2 ঘর পয়েন্ট বাদিকে সরিয়ে দিলাম। 500-র 1% হচ্ছে 5, তাহলে 500-র 2% কত? 10। তাহলে এই 10 এক্সট্রা একটা আসবে। তো প্রথম বছর যে 500 জন বেড়েছিল, সেই 500 জন যখন 1 বছর থাকছে, সেই 500 জনের ওপর আবার 2% বেড়ে যাবে, মানে 500 2% মানে 10 জন বাড়বে। এবার দেখো আলটিমেটলি আমাদের কতজন বাড়লো টোটাল? টোটাল কতজন ইনক্রিজ করেছে? 1010 জন বেড়ে গেছে। তো আগে ছিল আমাদের 25,000 জনসংখ্যা, 1010 জন বেড়ে যাবে, তাহলে সংখ্যাটা আমাদের 26,010। তাহলে আমরা এইভাবেও কিন্তু ব্যাপারটাকে ভাবতে পারি, তাই তো। একটু প্র্যাকটিস করতে হবে, কারণ ওইভাবে করতে গেলে একটা সমস্যা কি হচ্ছে, এখানে দেখো পার্সেন্টেজ আছে, তো আমাদের 1% মানে 2 ঘর পয়েন্ট সরিয়ে দিচ্ছি, 2% মানে তার ডবল করে দিচ্ছি, 3% বলে তার 3 গুণ করে দেবো। কিন্তু এই বাদিকে এই ব্যাপারটায় সমস্যা কি হচ্ছে, আমাকে কিন্তু স্কোয়ার করতে হচ্ছে, আমাকে কিউব করতে হচ্ছে। এটা ক্ষেত্রে কি স্কোয়ার মানে কি 102 গুণ 102 করলাম, তাই না, স্কোয়ার কিউব এগুলো করতে হচ্ছে। এবার এটার যদিও শর্টকাট আছে স্কোয়ারের, তো ব্যাপারটা হচ্ছে ডান দিকের প্রসেসটা যদি আমরা অ্যাপ্লাই করি, আমাদের কিন্তু স্কোয়ার বা কিউব করতে হবে না। তবে একটা জিনিস কি, এই যে প্রসেসটা অ্যাপ্লাই করলাম, এটা অনলি কিন্তু ইনক্রিজিং অর্ডারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। মানে যখন আমাদের ইনক্রিজিং অর্ডারটা আসছে, ইনক্রিজিং অর্ডারের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। যদি এটা বলে ডিক্রিজিং অর্ডারে, মানে কমছে প্রত্যেক বছর, তখন কিন্তু এটা আবার অ্যাপ্লাই করা যাবে না, কারণ এটা অ্যাকচুয়ালি আমি কম্পাউন্ড ইন্টারেস্টের ফরম্যাট দেখালাম। কম্পাউন্ড ইন্টারেস্টের পার্সেন্টেজ দিয়ে যেভাবে ক্যালকুলেট করে সেই ফরম্যাটটা দেখালাম। তো ডিক্রিজিং অর্ডারে আসলে কিন্তু এইভাবে আসবে না, ইনক্রিজিং অর্ডার থাকলে এইভাবে আসবে। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? ঠিকই, বাকিরা দেখতে পাচ্ছ?
হ্যাঁ পাচ্ছি। পাচ্ছি। তাহলে তুমি Sound ইয়ে করো, তুমি ইয়ে করো, সাউন্ডটা একটু মানে গেল কমে তখন। দাঁড়াও। হ্যাঁ, তুমি ইয়ে করে লিভ করে আবার জয়েন করো, তাহলে দেখতে পারবে। দেখো নেটওয়ার্ক প্রবলেম করছে। আচ্ছা, এই হলো ঘটনা। তাহলে নেক্সট কোশ্চেনে যাই। এটা দেখো, হাজার। স্যার 1000 জন অ্যান্সার এলো। 1000 আসলে অ্যান্সার দেখছি। টোটাল পপুলেশন 8000। The population of a town হচ্ছে 8000। টোটাল পপুলেশনটা 8000। আচ্ছা, বলছে the male increases by 6%, female increases by 10%, the population will be 8600। তাহলে পপুলেশনটা টোটাল কত হয়ে যাবে? 8600। আচ্ছা দেখো, তাহলে ব্যাপারটা যে দুটো পার্ট, একটা হচ্ছে মেল, একটা হচ্ছে এই মেল ফিমেল মিলিয়ে হচ্ছে 3000 টোটাল পপুলেশন। 3000 আছে। আচ্ছা, মেল ফিমেলটা মিলিয়ে কিন্তু আমাদের টোটাল পপুলেশন। মেল ইনক্রিজেস বাই 6%, মেলটা বাড়লো কত? 6%। ফিমেল ইনক্রিজেস বাই 10%, ফিমেলটা বাড়লো কত? 10%। তাহলে একটা 6% বেড়েছে, একটা 10% বেড়েছে। আচ্ছা, মেল ফিমেল মিলিয়ে টোটালটা কত পার্সেন্ট বেড়েছে? 16%। 600 বেড়েছে। ওটা কিন্তু পার্সেন্টেজে নেই, তাই তো? টোটাল বলছে 8000 ছিল, 8600, এখানে টোটালেই বলেছে, পার্সেন্টেজে কিন্তু বলেনি। কিন্তু এই মেল ফিমেলের ব্যাপারটা কিন্তু পার্সেন্টেজে দেওয়া আছে। তো দুটোর কিন্তু ইউনিট ডিফারেন্ট, দুটোর ইউনিট কিন্তু ডিফারেন্ট রয়েছে। তাহলে দুটোকে আমাদের সেম ইউনিটে নিয়ে যেতে হবে। তাহলে হয় সবকটাকে পার্সেন্টেজে নিতে হবে, তাহলে সবকটাকে ভ্যালুতে নিতে হবে। তো আমাদের অলরেডি মেল ফিমেলটা পার্সেন্টেজ দেওয়া আছে, তো আমি দুটোকে যদি ভ্যালু করতে যাই আমাদের বেশি খাটনি হয়ে যাবে। আমি দেখলাম এই ভ্যালুটা পার্সেন্টেজে নেই, তো এটাকে আমরা পার্সেন্টেজ করে নিচ্ছি, তাহলে একটাকে করলেই হয়ে যাবে। আচ্ছা, টোটাল বেড়েছে কত? 600 জন। কার ওপর? 8000 জন ছিল, 8000 ছিল, সেখান থেকে 600 বাড়লো। তাহলে 8000 জনের মধ্যে বাড়লো কত? 600 জন। কত পার্সেন্ট হয়? 7.5%। 7.5%, তাই তো? এটা হয়ে গেল 7.5%। তাহলে এটা আমরা কি করলাম? মিডিলে লিখলাম। আচ্ছা, এই ব্যাপারটা সম্পর্কে সবাই অবগত না, এটা হচ্ছে অ্যালিগেশন করছি। অ্যালিগেশনটা একটা চ্যাপ্টার আছে, 7 নম্বর চ্যাপ্টারে অ্যালিগেশন করাবো। তবে অ্যালিগেশন চ্যাপ্টারটা একটু টাফ অ্যাকচুয়ালি। তো এখানে কি হচ্ছে, এখানে এই ছোটখাটো দু একটা প্রসেস অ্যালিগেশন ইজিলি অ্যাপ্লাই করা যায়। যে অ্যালিগেশন মানে কিন্তু শুধু এরকম ক্রস করা না, অনেক কিছু আছে এর মধ্যে, ঠিক আছে? ওই জন্য চ্যাপ্টারটা অ্যালিগেশনটা প্রথমে করায়নি, কিন্তু মাঝে মাঝে দু একটা অ্যাপ্লিকেশন অ্যালিগেশনে করলে সুবিধা হয়। অ্যালিগেশন ব্যাপারটা কি, দুরকম বস্তু মিশ্রণ করছি, দুরকম হতে পারে, 3 রকম 4 রকম হতে পারে। তো মিশ্রণ করছি, তো মিশ্রণ করলে একটা মাঝামাঝি একটা মিশ্রিত ভ্যালু আসবে, যেখানে দেখো এখানে কিছু মেল আছে, কিছু ফিমেল আছে, তাদের মিশ্রণ আছে একটা, তাই না? মেলটা বাড়ছে 6%, ফিমেলটা বাড়ছে 10%, তাহলে টোটালে কত বাড়লো? টোটাল মানে কি, মেল ফিমেল মিক্সচার করে কতটা বাড়লো? এবার এখানে নিয়মটা হচ্ছে, অ্যালিগেশনের মেন নিয়ম কি, আমাদের সবকটা ইউনিটকে একই রকম রাখতে হবে। এটা যেমন পার্সেন্টেজে ছিল 6%, ফিমেলটা 10%, ওই জন্য মাঝেরটাও কিন্তু দেখো পার্সেন্টেজে আনতে হলো। ইউনিটগুলো কিন্তু সমান করতে হবে, নাহলে অ্যালিগেশন দিয়ে ক্রস করে রেশিও বের করা যাবে না, ঠিক আছে? এবার এখান থেকে কি করবো, অ্যালিগেশনের নিয়মটা এরকম লিখে দিলাম, যে দুটো মেশানো হয়েছে সেই দুটো দুপাশে, মেশানোর পরে যেটা আসবে সেটা হচ্ছে মাঝখানে। কি বললাম, যে দুটো ভ্যালুর মিশ্রিত অবস্থায় আছে তারা দুপাশে থাকবে,
মেশানোর পরে যে ভ্যালু আসবে সেটা মিডিলে থাকবে। এবার এখান থেকে আমাদের কোনাকুনি এদের মধ্যে একটা ডিফারেন্স বিয়োগ। তাহলে 6 আর 7.5 ডিফারেন্স করলে কত হয়, মানে পার্থক্যটা কত? 1.5। 1.5। এটাও একইভাবে আমরা ডিফারেন্স বের করব কোনাকুনি, ঠিক আছে, এরকম ক্রস হয়ে যাচ্ছে। তাহলে 10 থেকে 7.5 এর ডিফারেন্স কত? 2.5। এবার এই দুটো রেশিও করো, রেশিও করলে দেখো সিঙ্গেল ডেসিমেল এটাতেও আছে এটাতেও আছে, কেটে গেল। দুটোকেই 5 দিয়ে ডিভাইড করা যায়, 5 দিয়ে ডিভাইড করলে হবে 5, এটাকে 5 দিয়ে ডিভাইড করলে হবে 3। এটা হচ্ছে রেশিও চলে আসলো কার? বাঁদিকে কে ছিল? মেল ছিল, ডান দিকে ছিল ফিমেল। মেল ফিমেল। তাহলে মেল আর ফিমেলের রেশিও, হ্যাঁ, যারটা তার নিচে আসবে। মেলের পার্টটা 5 হচ্ছে, ফিমেলের পার্টটা 3 হচ্ছে। তাহলে মেল যদি 5 জন থাকে, ফিমেল আছে 3 জন, তাহলে টোটাল কত? মেল 5 হলে ফিমেল 3, মানে টোটাল 8। টোটাল 8 পার্ট, মানে 8 অংশ। টোটাল কতজন আছে? 8000। 8000। তাহলে 8 পার্ট মানে হচ্ছে 8000, 1 পার্ট মানে হচ্ছে তাহলে 1000। কোনটা চেয়েছিল গো অ্যান্সার? ফাইন্ড দ্য নাম্বার অফ ফিমেল। আচ্ছা, ফিমেল হচ্ছে তাহলে 3 পার্ট। 3 পার্টটা কত হয়ে যাবে? 1 পার্ট 1000, 3 পার্ট কত হবে? 3000। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কত? অ্যান্সার হচ্ছে 3000। ঠিক আছে, এটা অ্যালিগেশন দিয়ে করলাম, অনেকে এক্স0 করে থাকতে পারো, অসুবিধা কিছু নেই। একটা এক্স ধরতে হবে, একটা 8000 মাইনাস এক্স ধরতে হবে, কাটাকুটি করতে হবে। বুঝতে পারলে সবাই? দেখো তাহলে নেক্সট স্যার কোশ্চেন যাবো। হ্যাঁ বলো। স্যার ওই যে 600/8000 ওই যে ওটা কেন করলেন একটু বলবেন আরেকবার ওই জায়গাটা? ওটা হচ্ছে তোমার ছিল হচ্ছে 8000 জন, হয়ে গেছে 8600 জন। তাহলে কতজন বৃদ্ধি পেলো? 600। 600 জন বৃদ্ধি পেলো তো। আচ্ছা, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেলো সেটা বের করেছি। মানে আচ্ছা। 8000-এ 600 বাড়লো, তাহলে 100 কত? আচ্ছা 8000 এর মধ্যে 600 বাড়লো, তাহলে 600/8000, 100 কত? ইন্টু 100, পার্সেন্টেজ হয়ে গেল, মানে 77.5% বেড়েছে। আচ্ছা ওটা কেন করতে হলো? কারণ মেল ফিমেলটায় পার্সেন্টেজ ইনক্রিজ দেওয়া আছে, তাহলে টোটালটাও পার্সেন্টেজ ইনক্রিজ লাগবে, শুধু ভ্যালু দিলে হবে না, মানে ক্যালকুলেশনটা মিলবে না, রেশিওটা ইউনিটগুলো সেম রাখতে হবে, তাহলে মিলবে না। আচ্ছা, নেক্সট দেখো। স্যার 4.5%। 4.5% 4.5%। এটা পজিটিভ, মানে হচ্ছে আপনার ইনক্রিজ, তাই তো? আচ্ছা, দেখো একটা স্যালারি ছিল একজন ওয়ার্কারের, বলছে স্যালারি অফ এ ওয়ার্কার ওয়াজ ফার্স্ট ইনক্রিজ বাই 10%। প্রথমে একজন ওয়ার্কারের স্যালারি 10% বেড়ে গেল, তো যে আফটার দ্যাট ইট ইজ ডিক্রিজ বাই 5%। এবার 10% বৃদ্ধি পেয়ে যাওয়া হলো, তার উপর আবার 5% কমে গেল। তো ফাইন্ড দ্য টোটাল পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ স্যালারি। তাহলে টোটাল পার্সেন্টেজ চেঞ্জটা কি হবে? তো দেখো আমরা দু রকম ভাবে করতে পারি। প্রথমে নর্মাল ওয়েতে যাচ্ছি। প্রথমে ধরো আমি ধরে নিলাম তার স্যালারি ছিল 100 টাকা বা 100%। প্রথমে বাড়লো কত? 10% বাড়লো, 10% বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, 100 টাকার 10% কত হয়? 110। 110। 100 টাকার 10%, 100 টাকার 10%, ও আচ্ছা 10 টাকা। 10 টাকা, অনলি 10, মানে 110 তো বৃদ্ধি পাওয়ার পর হবে, ওটা আমি পরে আসছি। এবার এই বৃদ্ধি পেয়ে কত হয়ে গেল? 110। বা বলছে তারপরে বলছে 5% কমছে, তাহলে 110-এর 5% কমবে। আচ্ছা, 110-এর 10% কত হয়? 110-এর 11। 10% কত হয়? 11 টাকা হয় তো,
মানে পয়েন্টটা এক ঘর সরিয়ে দিলাম, তাই তো বাদিকে। 10% যদি 11 টাকা হয়, 5% কত হবে? তার অর্ধেক হবে 5.5 5.5। এটা কি কমছে, মানে -5.5। তাহলে এখান থেকে আমরা ওভারঅল ব্যাপারটা কি কম্পেয়ার করব, কি হবে? 10% minus 5.5 equal to ডিরেক্ট করব। 4.5. তাহলে এখানে 10% বেড়েছিল মানে +10, এখানে 5.5 কমেছে, তাহলে হিসাবটা কি হচ্ছে? +10 হয়েছে আর একটা -5.5 হয়েছে। তাহলে ক্যালকুলেট করলে কি আসছে? +4.5। তাহলে এটা কি বৃদ্ধি Profit. পেয়েছে তো, প্রফিট মানে বৃদ্ধি পেয়েছে 4.5%। ঠিক আছে, এই হলো আচ্ছা, ব্যাপার। মানে এইভাবে আমরা করতে পারি, মানে এইভাবে 100 ধরে কম্পেয়ার করতে পারি, 3টে দিক 4টে দিক করতে পারি। মানে প্লাস মাইনাস যেগুলো আছে ক্যালকুলেট করে নেবো, টোটালটা করে দেখবো যে পজিটিভ এসছে না নেগেটিভ এসছে। যদি পজিটিভ আসে তার মানে বেড়েছে, যদি নেগেটিভ আসে তার মানে কমেছে। ঠিক আছে, এটা একটা হলো। এবার ব্যাপারটা হচ্ছে চেঞ্জেসটা কবার হয়েছে? দুবার হয়েছে তো। একবার 10% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে যে ভ্যালুটা আসলো তার উপর আবার 5% কমলো, তাহলে দুবার চেঞ্জ হলো। তাহলে এটা কি হচ্ছে? আমাদের সাকসেসিভ চেঞ্জ। আরে দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্যার কিছু দেখা যাচ্ছে না, এই দেখুন। এটাকে রিমুভ চন্দন মন্ডলকে ও বারবার কি করে আমি বুঝি না, কি সমস্যা। আপনার স্ক্রিনটাকে পিন করে নিতে পারেন। আবার এসছে? এখন আসেনি না আপনার স্যার আপনারটা আসছে না। দেখা যাচ্ছে কে না। কি করছে? চন্দন, স্ক্রিন শেয়ারটা বন্ধ করো। তুমি স্ক্রিন শেয়ার করছো কেন বারবার? কোথায় গেল? আমি দেখতেও পাচ্ছি না। ঠিক আছে এবার? হ্যাঁ ঠিক আছে। যাই হোক, তাহলে আমাদের ব্যাপারটা কি হলো? দুবার চেঞ্জ হলো। একবার হচ্ছে তোমার পার্সেন্টেজ, একবার 10% বৃদ্ধি পেলো, একবার 10% বৃদ্ধি পেলো, আরেকবার 5% কমে গেল, দুবার চেঞ্জ হলো। তাহলে সাকসেসিভ চেঞ্জের ফর্মুলা কি হচ্ছে? a প্লাস বি প্লাস a বাই 100। এটা হচ্ছে সাকসেসিভ চেঞ্জের ফর্মুলা। ঠিক আছে, এবার যেটা ধরো বৃদ্ধি পাচ্ছে বলছে সেটাকে প্লাস ধরে নেবো, যেটা কমছে বলছে সেটাকে মাইনাস ধরে দেবো। এইটা অ্যাপ্লাই করে ক্যালকুলেট করব আমরা, যখন এদের পরপর দেবে পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে দুটো। এটা অ্যাপ্লাই করে আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার পরে দেখবে যদি ভ্যালুটা পজিটিভ আসে তার মানে আমাদের ইনক্রিজ করেছে, যদি ভ্যালুটা নেগেটিভ আসে তার মানে আমাদের ডিক্রিজ করেছে। যেমন ধরো এখানে বলছে প্রথমে ফার্স্টে 10% বাড়লো, তার মানে আমরা এটাকে ধরে নিচ্ছি 10% বেড়েছে বলে +10 ধরবো। তারপরে বলছে 5% কমেছে, তাহলে ডিক্রিজ হয়েছে, তাহলে বিটাকে আমরা ধরে নিচ্ছি কত? -5। এবার এই জাস্ট এ এর জায়গায় +10, বি এর জায়গায় -5 এখানে বসাচ্ছি। এ এর জায়গায় বসলো +10, বি এর জায়গায় -5 বসলে এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এ বি যখন গুণ করব, আমাদের এটা হচ্ছে প্লাস আছে, বিটা মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে আগে কি হবে? মাইনাস হয়ে যাবে বাই 100। এটা কত আসছে দেখো, 10 থেকে 5 গেল 5, আর এটা হচ্ছে 0.5 মাইনাসে আসছে, মানে কত? 4.5 হচ্ছে তো প্লাস। তাহলে +4.5 মানে কি? আমাদের ওভারঅল 4.5% কি হবে? বৃদ্ধি পেয়ে যাবে স্যালারিটা। দেখো বুঝতে পারলে নাকি? আমি সাকসেস দিয়ে করেছিলাম। ঠিক আছে না? পার্সেন্টেজ দিয়ে তুমি 100 ধরে কম্পেয়ার করতে পারো, অথবা সাকসেসিভ ফর্মুলা অ্যাপ্লাই করবে। আমি স্যার ফর্মুলা অ্যাপ্লাই করেই করেছি। হ্যাঁ, ফর্মুলা অ্যাপ্লাই করেছো, ভালো করেছো। এবার একটু মাঝে মাঝে প্রবলেম হবে, প্রবলেম করবো আমি। আমি যে নিয়ম সাকসেসিভ বলবো চেঞ্জটাই ভালো। ভালো তো না, আমি তোমাকে যে নিয়মটা শেখাচ্ছি তুমি এটা প্রিপেয়ার, মেন্টালি প্রিপেয়ার থাকবে, সেই নিয়মের উপর এমন একটা অঙ্ক দেবো সেই নিয়ম দিয়ে তুমি করতে পারবে না। ওইভাবে সব করা থাকে, সব নিয়মের ব্যতিক্রম আছে। স্যার এই ফর্মুলাটাই আর একবার বোঝাবেন? ফর্মুলাটা হচ্ছে তোমার যখন দেখবে সাকসেসিভ চেঞ্জেস হচ্ছে, মানে পর্যায়ক্রমে চেঞ্জ হচ্ছে, মানে একটা চেঞ্জ হলো তারপরে আবার ওই ভ্যালুর উপর আবার চেঞ্জ হলো, তাহলে দুবার চেঞ্জ হলো তো, একবার 10% চেঞ্জ হলো, তারপরে 5%, তার মানে সাকসেসিভলি চেঞ্জ হচ্ছে, তখন এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। এবার এই ফর্মুলা যেখানে তোমার বলছে ইনক্রিজ করেছে সেটাকে পজিটিভ ধরবে, ডিক্রিজ বললে
নেগেটিভ ধরবে। তাহলে একটা বলেছিল 10% ইনক্রিজ বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি এটাকে ধরো +10 ধরলাম। আরেকটা বলছে 5% ডিক্রিজ, তাহলে বিটাকে আমরা কি ধরলাম, বিটাকে -5 ধরলাম। এবার জাস্ট ওই ফর্মুলায় এ এর জায়গায় +10 আর বি এর জায়গায় -5 পুট করেছি। দেখো এর জায়গায় বসিয়েছি +10, বি এর জায়গায় -5 বসালে প্লাস মাইনাসে -5 হয়ে যাচ্ছে। আচ্ছা এ বি গুণ করছি, এ বি মানে কি 10 গুণ 5 মানে 10 × 5, প্লাস মাইনাসে মাইনাস হবে আগেরটা বাই 100। এবার এটা ক্যালকুলেট করে নিয়েছি খালি, 10 - 5 করলে পজিটিভ +5। আচ্ছা মাইনাস এটা ক্যালকুলেট করলে দেখো 0.5 আসছে। আচ্ছা +5 - 0.5 মানে +4.5, তাহলে এটা কি হচ্ছে, প্লাস এসছে মানে পজিটিভ এসছে। তো পজিটিভ এসছে মানে কি তোমার ব্যাপারটা কি হবে, ইনক্রিজ হবে। পজিটিভ এসছে মানে কি ব্যাপারটা ইনক্রিজ হবে, ঠিক আছে। স্যার আগেরটা একটু বলে দিন না। আগে বলতে ওই ক্যালকুলেশনটা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওটা তোমার হচ্ছে, দাঁড়াও, তোমার প্রথমে আমি ভ্যালুটাকে 100 ধরেছিলাম, 10% বাড়ছে মানে 110%, হুম 110% মানে 10 বাড়লো, 110 হুম 110 হলো। এবার বৃদ্ধি পেয়ে যে ভ্যালুটা আসলো, ইনক্রিজ হয়ে যে ভ্যালুটা আসলো, তার উপর 5% ডিক্রিজ হবে, 5% কমে যাবে। তাহলে 110 এর 5%টা বের করে নিচ্ছি। 110 এর 10% মানে দেখো আগের অঙ্কটা নিয়ে একটা আলোচনা করছিলাম, 10%, 5%, 1% কিভাবে করবো। হুম তাহলে টোটালটা তো 100% এটা, তাই না। তাহলে 10% মানে কি একটা পয়েন্ট জাস্ট বাদিকে শিফট হয়ে গেল, মানে একটা শূন্য কেটে গেল। তাহলে 10% কত, 11। হুম 10% যদি 11 হয়, 5% কত, তার হাফ, আচ্ছা হ্যাঁ 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 5.5। এটা ডিক্রিজ বলেছে, মাইনাস। আচ্ছা 10 ইনক্রিজ হচ্ছে, 5.5 ডিক্রিজ হচ্ছে, তাহলে ওভারঅল ভ্যালুটা কি হচ্ছে আমাদের, 4.5 ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ স্যার আচ্ছা স্যার নেক্সট, হ্যাঁ বলো। স্যার বলছি যে এখানে যদি ওই যে দুটোতেই ধরুন ডিক্রিজ বাই 10% মানে ডিক্রিজ বাই 5%, মানে দুটো যদি ডিক্রিজ হতো তাহলে কি সাকসেসিভ চেঞ্জটা অ্যাপ্লাই করা যেত? হ্যাঁ অবশ্যই, এই দেখো, দাঁড়াও কোথায় গেল, আর দিচ্ছি তোমাকে একটু পরে, দাঁড়াও। দুটোতে ডিক্রিজ বলছি তাই তো, দুটোতে ডিক্রিজ, আচ্ছা ঠিক আছে, আছে এরপরে অঙ্ক আছে। সেটা মাইনাস হয়ে যাবে না তখন? হ্যাঁ এক মিনিট দাঁড়াও। আচ্ছা এটা দেখো, হ্যাঁ এটা কি বলেছে, দুটোতে ডিক্রিজ বলেছে তো, সাকসেসিভ ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে কি, হ্যাঁ ডিক্রিজ। ডিক্রিজ। তুমি দুটোতেই মাইনাসে বসাও, এটাও মাইনাস ধরো -30, বিটা -10, কত আসছে বলো। দুটোই ডিক্রিজ, ডিসকাউন্ট মানে তো কমিয়ে দেওয়া, দুটোকেই মাইনাস ধরো, মাইনাস ধরে ক্যালকুলেট করে দেখো কত আসছে, কত আসছে বলো। 17। ঠিক করে ক্যালকুলেট করো। 10 আসছে। 37 -37, হ্যাঁ ডিক্রিজ বলেছে দুটোই। হ্যাঁ 37। এবার দেখো এখানে একটা জিনিস আমার আলোচনা করার আছে, আলোচ্য বিষয় আছে একটা। আলোচ্য বিষয়টা কি, তোমরা ফর্মুলা জানো এটা, টেবিল দিয়ে দেয় তখনই দেখবে বুঝতে অসুবিধা হয়, তাই না। দেখবে আগে যে একটা রেশিও পরীক্ষা নিলাম, আমি যখন এমনি নর্মাল ডেটা দিয়ে দিচ্ছি অঙ্ক করে ফেলছো, যে পি কিউ এসব দিয়ে দিচ্ছি তখনই দেখবে গন্ডগোলটা শুরু হয়ে যায়। ওই জায়গায় কি হবে, কনসেপ্ট লাগবে। কেমন কনসেপ্ট ভাবো, আমাদের বলতে টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 30% অ্যান্ড 10% ইজ ইকুইভ্যালেন্ট। তাহলে দুটো ডিসকাউন্ট দিচ্ছে, একটা 30%, ডিসকাউন্ট মানে তো নেগেটিভ, তাহলে কমছে এটা, তাই তো। আচ্ছা 10% ডিসকাউন্ট, এটা মানেও নেগেটিভ, এটাও কমছে। ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট সিঙ্গেল ডিসকাউন্ট, তাহলে সিঙ্গেল ডিসকাউন্টটা কত, মানে দুটো মিলিয়ে টোটাল ডিসকাউন্টটা কত। তাহলে দেখো আমরা দুটোই নেগেটিভ ধরবো, এ এর জায়গায় -30, বি এর জায়গায় -10। আচ্ছা এ বি গুণ করলে কি হবে, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয়ে গেল, প্লাস প্লাস 30 × 10, তাই তো, বাই 100। আচ্ছা এটা ক্যালকুলেট করলে এখানে +3, এটা কত হচ্ছে, -30 -40, এটা কত, +3, তাহলে আলটিমেটলি কি হলো, -37, তাই তো। তাহলে ওভারঅল ডিসকাউন্টটা কত, 37% ডিসকাউন্ট, ওভারঅল ডিসকাউন্ট 37%।
ওভারঅল ডিসকাউন্ট কত 37%। আচ্ছা তোমরা যদি মনে করো এটা এটা percentage 100 ধরে এটা কম 100 ধরে হবে। তাও হবে। তুমি 100 ধরছো, ডিসকাউন্ট বলেছে, ডিসকাউন্ট মানে কি কমিয়ে দেওয়া তো। হ্যাঁ তুমি প্রথমে ডিসকাউন্ট দিচ্ছ, কত ডিসকাউন্ট দিচ্ছ 30% কমিয়ে দেবে। 70 আচ্ছা 100 এর 30%টা কত 30 হয়, মানে -30 হয় তাই তো। আচ্ছা কমে যাওয়ার পরে কত থাকলো 70। আচ্ছা এবার কমবে কত 10%। আচ্ছা 70 10% কত হয় 7 7 হয়। 7 Minus কমছে, তাহলে কমছে কত -30 -7, তাহলে ওভারঅল কমছে কত 37 কমছে। হ্যাঁ কমছে তো 37, আমার তো ওটাই দরকার কতটা কমবে। আচ্ছা কমে যাওয়ার পর ভ্যালুটা 63, কিন্তু কতটা ডিসকাউন্ট পেলাম ওটাই ভ্যালু আমাদের, তাই না? ব্যাপারটা এরকম। এবার একটা জিনিস ভাবি, একটা জিনিস ভাবার আছে। ধরো আমাদের ফর্মুলাটা তোমাদের বলেছিলাম, a প্লাস বি প্লাস এবি বাই 100, তাই তো। এবার আমরা যেহেতু ডিসকাউন্ট বলছি, তাহলে বলছি a% ডিসকাউন্ট। a% ডিসকাউন্ট মানে এর জায়গায় কি হবে মাইনাসে হবে তো। ডিসকাউন্ট মানে কি নেগেটিভ তো, তাহলে এর জায়গায় হলো -a। b% ডিসকাউন্ট, বি এর জায়গায় -b। আচ্ছা মাইনাসে মাইনাসে এবি গুণ করলে প্লাস কি এবি বাই 100 এরকম আসছে ফরম্যাটটা। এবার এখান থেকে আমরা কি মাইনাস কমন নিতে পারি? মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে গেল, বিটা প্লাস হয়ে গেল, এটা কি হয়ে গেল -ab/100। তাহলে এই ব্যাপারটাই তো আলটিমেটলি আসছে, দেখো তো খেয়াল করে একটু। এবার তুমি এই মাইনাসের জায়গায় যদি ডিসকাউন্ট বলো, তাহলে কি মাইনাসটা লেখার দরকার আছে? ডিসকাউন্ট মানেই কি কমিয়ে দিচ্ছি তো। ডিসকাউন্ট আর মাইনাস দুটো তো একই ব্যাপার, বুঝতে পারছো কি বলছি? ডিসকাউন্ট দেওয়া মানে কমিয়ে দেওয়া, মাইনাস মানেও কমিয়ে দেওয়া। তো মাইনাসের পরিবর্তে যদি আমরা ডিসকাউন্ট কথাটা লিখি, তাহলে কিন্তু আর মাইনাস চিহ্নটা বাইরে দেব না। তখন আমাদের কি থাকবে a প্লাস বি মাইনাস এবি বাই 100। ঠিক আছে, তাহলে ডিসকাউন্ট হচ্ছে কত পার্সেন্ট, এত পার্সেন্ট। অনেক সময় পরীক্ষায় এরকম কোশ্চেন দেয়, বলছে a% ডিসকাউন্ট, b% ডিসকাউন্ট, তাহলে সাকসেসিভ ডিসকাউন্টটা কত। এবার ওইখানে কি অনেকে গন্ডগোল করে দেয়। আমরা ফর্মুলা জানি সাকসেসিভ a প্লাস বি প্লাস এবি বাই 100, পরে কিন্তু অ্যান্সার হবে এটা। ডিসকাউন্টের ফর্মুলা হচ্ছে a প্লাস বি মাইনাস এবি বাই 100। কারণ তুমি তো ডিসকাউন্ট কথাটা বলে দিচ্ছ, তো ডিসকাউন্ট কথাটা যখন বলছো তখন তো আর মাইনাস চিহ্নগুলো দেবে না। এবার তুমি এখানে অ্যাপ্লাই করে দেখো ডিসকাউন্টের ফর্মুলা এটা, মানে ওইটাকেই ভেঙে এইভাবে একটা ফর্মুলা আসে। এবার তুমি এটা অ্যাপ্লাই করে দেখো, ডিসকাউন্ট বলেছিল 30 আর 10, তাহলে এর জায়গায় 30 বসালাম, বি এর জায়গায় 10 বসালাম, মাইনাস এবি, এবি মানে 30 গুণ 10 বাই 100, এটা হয়ে যাচ্ছে -3। তাহলে এটা ক্যালকুলেট করলে 37% ডিসকাউন্ট আসছে। তাহলে ডিসকাউন্ট বলে দিচ্ছি যখন, তখন আর মাইনাস চিহ্ন কি দেবো? এখানেও দেখো আমি যখন ডিসকাউন্ট বলেছি মাইনাস চিহ্ন দিয়েছি, দিইনি কিন্তু। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য বুঝবে। তুমি যদি মাইনাস চিহ্ন দিয়ে তারপরে আবার ডিসকাউন্ট বলো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল তো। তুমি দিচ্ছ মাইনাস চিহ্ন মানে ডিসকাউন্ট, তুমি যদি এরকম বলো, তুমি বলছো ডিসকাউন্ট অফ -37%, তার মানে কি ডিসকাউন্টের জন্য একটা মাইনাস সাইন, আর আবার -37% আছে, তাহলে মাইনাস মাইনাসে কি হবে +37 হয়ে যাবে। তার মানে এটা তো ভুল হবে বলাটা, তাই তো। ডিসকাউন্ট যদি বলি তাহলে কিন্তু আমরা মাইনাসটা দেবো না, আর মাইনাস দিতে ডিসকাউন্ট বলবো না, দুটোর মধ্যে একটা করতে হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা কি বললাম? হ্যাঁ হ্যাঁ এবার তোমাকে যদি বলে ডিরেক্ট সাকসেসিভ ডিসকাউন্ট কত, তুমি ডিরেক্ট কিন্তু এই যে লাল কালি দিয়ে যে ফর্মুলাটা বানিয়েছি এটা লিখতে পারো। এই ফর্মুলা ডিরেক্ট সাকসেসিভ ডিসকাউন্ট পেয়ে যাবে, মানে দুটো ডিসকাউন্ট বলেছে ডাইরেক্ট বসিয়ে দাও। তো আমাদের এখানে এটা তোমার ইয়েতে আসবে, পজিটিভ আসবে, কারণ কি তুমি তো ডিসকাউন্ট কথাটা বলে দিয়েছো। এটা 37% ডিসকাউন্ট মানে কি -37, ঠিক আছে। আর যদি তুমি এই ফর্মুলায় বসাও সমস্যা কিছুই নেই, ওই বেবিটাকে মাইনাস মাইনাস ধরতে হবে, এটা ক্যালকুলেট করে মাইনাসে আসবে অ্যান্সার। শুধুমাত্র স্যার দুটো ডিসকাউন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য তো? হ্যাঁ দুটো ক্ষেত্রে প্রযোজ্য, তিনটের ক্ষেত্রে তো আলাদা আলাদা হয়ে যাবে, তো তুমি দেখতে পারবে একটু পরে।
তিনটের ক্ষেত্রে আমরা এসব অ্যাপ্লাই করবো না, কারণ তিনটে দিয়ে যে ফর্মুলাটা হয় অনেকটা বড় হয়ে যায়, অনেকটা ক্যালকুলেটিভ হয়ে যায়, তার থেকে পার্সেন্টেজ দিয়ে করাটা ইজি। মানে অনেক লেন্দি ফর্মুলা মনে রাখতে পারবে না, দুটো দিয়ে করে আবার পরেরটা চেক করতে হতে পারে, তার থেকে পার্সেন্টেজ দিয়ে ইজি হয়ে যায়। তিনটে চারটে এবার ফ্র্যাকশন বড় বড় দেবো, এখনই সব আসবে আস্তে আস্তে, তো সেগুলো কি আমরা কিন্তু নর্মালি ফর্মুলায় ফেলবোই না, লেন্দি হয়ে যাবে। ছোটখাটো অঙ্ক দেবে, ফর্মুলায় ফেলে দেবো। আচ্ছা নেক্সট দেখো, তাহলে একটা কোশ্চেন করাই, এই কোশ্চেনটা দেখো তো, এটা না, এটা করো, এটা দিয়ে করাই একটা। (71.6%) 21.6%, আচ্ছা। आंसर की 70.5%, 71.6। আচ্ছা এগুলো বলছে পার্সেন্টেজ ইনক্রিজ। আচ্ছা একটা ছোট জিনিস মনে রাখবে, তোমাদের যখন এরকম তিনটে পার্সেন্টেজ দিচ্ছি, তো তোমরা যখন পার্সেন্টেজ দিয়ে ক্যালকুলেট করবে না, সবসময় যত বড় পার্সেন্টেজ আছে সেগুলোকে আগে ক্যালকুলেট করবে, তাহলে সুবিধা হবে। যে আগে তুমি 10% করলে, তারপরে 20% করলে, তারপরে 30% করলে, করতেই পারো। 71.6 হবে কি? 71.6 তুমি আগে 20, তারপরে 30, তারপর যে কোনো ভাবে করতে পারো, কিন্তু তুমি যদি সবচেয়ে বড় সংখ্যাগুলো আগে পার্সেন্টেজ করো, তাহলে দেখবে ক্যালকুলেশনটা একটু ইজি হবে। কি করে ইজি হবে দেখি। ধরো আমাদের মেন ভ্যালুটা হচ্ছে 100, সবই তো ইনক্রিজ বলেছে, তো আমাদের প্রথমে বাড়ছে কত, 30% বাড়ছে, তাহলে 130% কত, 30, তাই না? এটা বৃদ্ধি পেলো, তাহলে ভ্যালুটা কত দাঁড়ালো আমাদের, 130 দাঁড়ালো। এবার বাড়বে কত আমাদের, 20%। আচ্ছা এটা 20%টা কিভাবে করবো, 130-এর 20%, 130-এর 10% কত হয়, 130-এর 10% কত হয়, 13 হয় তো, 13, হ্যাঁ। 26 আচ্ছা, তাহলে 20% কত হয়, ডবল হয়ে যায় 26 26, তাই না? 10% মানে এক ঘর পয়েন্ট বাদ দিকে শিফট করে দেবো, তাহলে 10% লেফট সাইডে শিফট করে দিলেই পয়েন্ট। আচ্ছা তাহলে আমাদের 130 20% হচ্ছে 26, এটা ইনক্রিজ করছে, তাহলে ভ্যালুটা কত দাঁড়াচ্ছে আমাদের, 156। আচ্ছা 156-এর 10%, 15.6 15.6। দেখো এটা ক্যালকুলেট করাটা সুবিধা হলো না, তুমি যদি প্রথমে 10%, পরে 20%, তারপরে 30% করতে, ওখানে কিন্তু পয়েন্টের সংখ্যাকে তোমাকে 3 দিয়ে গুণ করতে হতো, তাই না? যত তুমি বড় ভ্যালুটাকে আগে ধরবে, তত ক্যালকুলেশন তাড়াতাড়ি হবে। তো এখানে আমাদের 10% হচ্ছে 15.6, তাহলে ইনক্রিজ। আচ্ছা টোটাল যে ভ্যালুগুলো ইনক্রিজ করেছে সেগুলো আমরা অ্যাড করে দেবো। ইনক্রিজ করেছে কত, 30, ইনক্রিজ করেছে 26, ইনক্রিজ করেছে 15.6, এগুলো সব অ্যাড করে দাম, তাহলে টোটাল ইনক্রিজটা কত হচ্ছে, এখানে হচ্ছে 0.6। তাহলে ওভারঅল ইনক্রিজ কত হচ্ছে, সিঙ্গেল ইনক্রিজটা কত, সিঙ্গেল ইনক্রিজ হচ্ছে কত, 71.6%, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই ক্ষেত্রে তুমি যদি ওই a+b ফর্মুলা করতে যাও, করতে পারো, সমস্যা কিছু নেই, একটু লেন্দি হবে, দেখে নাও কিভাবে করবে। তোমাকে ওই ফর্মুলা করতে গেলে প্রথম দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে আগে। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করছি, a+b + ab/100। আচ্ছা a+b মানে 30 + 20, ab মানে কত, 30 × 20, একবারে লিখে দিলাম 600/100, কত আসছে, 56 আসছে তো। এবার এই 56টাকে এ ধরতে হবে, ঠিক আছে? এবার যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, এবার 56টাকে এ ধরতে হবে, এর জায়গায় হবে 56
আর পড়ে আছে কত, বি 10 পড়ে আছে, তাহলে 10টা করিনি এখনো, বি এর জায়গায় 10, তাহলে 56 প্লাস 10 প্লাস 56 ইন্টু 10 মানে 560 বাই 100, 0 কাটলো, তাহলে এটা 66 প্লাস 5.6 তাহলে 71.6, তাহলে দেখো এটা বেশি সময় লাগছে না ক্যালকুলেশন করতে, হ্যাঁ ঠিক আছে? তো ওইবার ব্রেক করে করে বারবার করতে হচ্ছে, তার থেকে কি যখন 3টে 4টে দেবে পার্সেন্টেজ দিয়ে করলে সুবিধা হয়। ক্লিয়ার সবার? দেখো এতটা। হ্যাঁ স্যার। নেক্সট দেখো কোশ্চেন দাদা নাম্বার 27 একটু দেখো না। 27 27 আচ্ছা 27 কেন দেখবো আমি, দাঁড়াও, দুটো আছে তো। আচ্ছা এটা করো না, মানে দুটো ছিল এখানে 3টে আছে, এটা করো। 3টে দিয়ে করলে দুটোটা তো এমনি পারবে। ওটা আসছে না, উত্তরটা মিলছে না। ওই তো ওটাই, এটা দিয়ে বলে দিচ্ছি ওটা মিলে যাবে। এটা তো 3টে আছে, আরো কঠিন হবে। ওটা তো দুটো আছে পার্সেন্টেজ, তাই না? দুটো ফ্র্যাকশনে আছে, এখানে 3টে ফ্র্যাকশনে আছে। একটা বলে দিই, ওটা ইজিলি পারবে। তখন একটু ব্যাপারটা বুঝে নাও কি হচ্ছে। এটা 51 হচ্ছে 51 7 18। ও দেখছি দাঁড়াও, একটু দেখিনি, দাঁড়াও। কি করবো? তো সমস্যাটা কোথায়? আমাদের এতক্ষণ কি ছিল, পার্সেন্টেজ গুলো নর্মাল ইন্টিজার ভ্যালু ছিল, তো আমরা পার্সেন্টেজ গুলো ইজিলি ওই 100 থেকে কমিয়ে দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না আমাদের। a প্লাস বি তো বসিয়ে দিলেও কোনো সমস্যা নেই। এবার এখানে আমাদের যে পার্সেন্টেজ গুলো সেগুলো কিন্তু ফ্র্যাকশনে চলে এসছে, এখানে কিন্তু আমাদের একটু চাপ হয়ে গেল। তো কি করব? তো অলরেডি দেখো যে পার্সেন্টেজ গুলো এখানে আছে সেগুলোর কিন্তু আমি ফ্র্যাকশন ভ্যালু আমাদের মুখস্থ করতে বলেছিলাম, তাই না? এখনো মুখস্থ সবার বোধহয় হয়নি। তাহলে 3টে পার্সেন্টেজ আছে, একটা হচ্ছে 33.1 একটা হচ্ছে 16.2 আর একটা হচ্ছে 12.1। আচ্ছা এটা ফ্র্যাকশনে কনভার্ট করলে 1/3 হবে তো? এটা কত হবে? 1/6। এটা কত হবে? 1/8। এই হলো ব্যাপার। আচ্ছা এবার আমরা দেখবো এখানে ডিসকাউন্ট বলেছে না ইনক্রিজ বলেছে। ফাইন্ড দ্য সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট টু সিরিজ অফ ডিসকাউন্ট। সব ডিসকাউন্ট সব কমে যাচ্ছে। আচ্ছা সব কমে যাচ্ছে, তাহলে প্রথমে কমবে কত? 1/3 কমবে, মধ্যে 1 ভাগ কমবে, তাহলে ক ভাগ থাকবে? 2 ভাগ। 2 ভাগ থাকবে, মানে এটা লিখলাম আমরা 2/3। মানে 1/3 ডিক্রিজ হচ্ছে, মানে কি 3 পার্টের মধ্যে 1 পার্ট ডিক্রিজ হয়ে গেল, তাহলে রিমেনিং পার্টটা কত? 3 ভাগের 1 ভাগ চলে গেছে, 2 ভাগ। তাহলে এখন রয়েছে আমাদের 2/3। তাহলে দেখো এই ব্যাপারটা একটু খেয়াল করো, এখান থেকে 3 টাকার জায়গায় 2 টাকা রয়েছে, মানে 1 টাকা ডিসকাউন্ট, মানে 3 টাকায় 1 টাকা ডিসকাউন্ট মানে কত? 33.1, তাই না? ওইভাবে আসছে ব্যাপারটা। আচ্ছা নেক্সট ডিসকাউন্ট কি হলো? 1/6। আচ্ছা 6 ভাগের মধ্যে 1 ভাগ ডিসকাউন্ট, তাহলে ক ভাগ থাকলো? 5/6। 5/6। আচ্ছা যদি ইনক্রিজ বলতো আমরা উল্টো করতাম, মানে আমি 3 ভাগের 1 ভাগ ইনক্রিজ হচ্ছে মানে 4/3, তাই না? ইনক্রিজ বললে, ইনক্রিজ যদি বলতো তাহলে 3 ভাগে 1 ভাগ বাড়লো, মানে 3 টাকাটা 4 টাকা হয়ে গেল, মানে 4/3, তাই না? এইভাবে করতাম। ডিক্রিজ বলেছে মানে কমিয়ে দিচ্ছি, ডিসকাউন্ট বলেছে মানে ডিক্রিজ। 1/8 ডিসকাউন্ট, তাহলে 8 ভাগের 1 ভাগ কমে গেল, ক ভাগ থাকলো? 7/8। আচ্ছা এবার একটু ক্যালকুলেট করি। এটা ক্যালকুলেট করলে তোমার কাটছে 3, আর তো কিছু কাটছে না। উপরে আসছে 7 × 5 মানে 35, নিচে কত? 8 9 72, 72। তাহলে যেই ভ্যালুটা আমাদের 72 ছিল সেটা হয়ে গেছে 35। কতটা কমেছে? যে ভ্যালুটা 72 ছিল সেটা হয়ে গেছে 35, কতটা ডিক্রিজ করেছে? তাই না? 37 ডিক্রিজ করেছে। কার মধ্যে? তাহলে 37 72 এর রেসপেক্টে 37 ডিক্রিজ করেছে, তাহলে ইনটু 100, 100 এ কত? এটাই তো ব্যাপারটা। তাহলে এত অবধি কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার এই জায়গাটা বুঝলাম না। কোন জায়গাটা? লাস্টে? হ্যাঁ ধরো
প্রথমে যেটা আমি লিখলাম এখানে 2-3 যেটা লিখলাম, 2-3 লিখেছি মানে কি, তোমার ছিল 3 টাকা, হয়ে গেছে 2 টাকা, কমেছে কত? কমেছে 1 টাকা। তো 1 টাকা। কার উপর? 3 টাকা 1 টাকা, কত পার্সেন্ট? 100। এরকম হয়তো ব্যাপারটা, ডিসকাউন্ট 33 গুণ 1/3, ওইটাই করছি। ওভারঅল ছিল হচ্ছে 72 টাকা, হয়ে গেছে 35 টাকা, তাহলে কত কমে গেছে? 37 টাকা কমে গেছে। 37 টাকা। 72 এ 37 কমেছে, 72। 72 এ 37 কমেছে, তাই তো? তাহলে 100 এ কত? এখান থেকে আমরা পার্সেন্টেজ পেয়ে যাবো। আচ্ছা, এবার দেখো একটু ক্যালকুলেশনটা ইজিলি করা যায় কিনা একটু ভাবি। 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 24, তাই তো? না সরি, 24 টাকা, 18। আচ্ছা, 4 দিয়ে আমি কাটলাম, যতটা মিনিমাইজ করা যায় করে নিই, তারপরে গুনটুন করবো। 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে কত? 4 18 72, 18। আচ্ছা, এবার বলো তো ক্যালকুলেশনটা কি করলে সুবিধা হবে? 37 ইন্টু 25 করলে সুবিধা হবে, নাকি আগে ব্রেক করে নেবো ভাগ করে? থার্টি সেভেন ইন্টু 25 যদি গুণ করি একটা বড় সংখ্যা আসবে, সেটাকে আবার 18 দিয়ে ডিভাইড করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। এবার একটা খেয়াল করো, তুমি 18 দিয়ে 37 কে ডিভাইড করলে রিমাইন্ডার কত আসে? 1 1 আসে, তাই তো? 18 দুগুণে 36, রিমাইন্ডার 1 আসে। আচ্ছা, 18 দিয়ে 25 কে ভাগ করলে রিমাইন্ডার কত আসে? 7 কোনটা রিমাইন্ডার কম আসছে? 37 এরটা 37। যেটা রিমাইন্ডার কম আসবে সেখানে ক্যালকুলেশন কম হবে। তাহলে আমরা কি করছি, যেটা রিমাইন্ডার কম আসবে সেখানেই ক্যালকুলেশন কম হবে। তাহলে আমি 18 দিয়ে 37 কে ভাগ করছি, কত হচ্ছে? 18 গুণ 2 36, 2 পূর্ণ 1/18 হবে। হ্যাঁ আচ্ছা, ইন্টু কত আছে? 25% আছে। আচ্ছা, 25 ইন্টু 2 কত হবে? 50 50 হবে। আচ্ছা, 25 ইন্টু 1/18 কত হবে? 25/18, তাই তো? আচ্ছা, এখান থেকে 18 দিয়ে একবার ভাগ দিয়ে যাবে না 25 কে? হুম 18 দিয়ে একবার ভাগ গেলে এটা 51 হয়ে যাবে। হ্যাঁ 25 কে যদি 18 দিয়ে একবার ভাগ যায়, একটু দেখি ভেঙে লিখে দিই। 18 দিয়ে ভাগ গেলে 1 পূর্ণ 7/18 হয়, হুম তাহলে এই একটা অ্যাড হবে তো? হ্যাঁ কত হয়ে গেল? 51 and 7/18। এইটা যদি মেন্টালি করতে পারো, দেখো ক্যালকুলেশন কম হবে। মানে যেটা দেখবে রিমাইন্ডার কম সেটাকে ভেঙে জাস্ট গুণ করে দাও। 1 মিনিট দাও, কে আবার জয়েন করছে এখন? কি যাওয়ার সময় কে জয়েন করছে? দুটো নেই। বোঝা গেল কি করলাম? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিয়ে এরকম দেখি পারো না। ধরো আমাদের রয়েছে এরকম রয়েছে, একটা নাম্বার রয়েছে আমাদের 37 ইন্টু 25 বাই 24। তাহলে কি করছো? 37টা যেমন আছে থাক, ওটায় হাত দিলাম না। ওখানে 24 দিয়ে 25 কে ভাগ করলে ইজিলি কত আসছে? 1 পূর্ণ 1/24, তাই তো? হুম এবার তুমি ক্যালকুলেট করছো কি? 37 ইন্টু 1 37, আর ওদিকে 37/24। আচ্ছা, 37/24 আরো একবার যাবে, মানে এটা 38 হয়ে যাবে। আচ্ছা, 24 দিয়ে 37 কে ভাগ করলে রিমাইন্ডার কত আসছে? 13 আসছে। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেট করলে সুবিধা হবে। মানে আমরা বড় গুণটা অ্যাভয়েড করতে পারছি। মানে বড় গুণটা করলেই তো শুধু হবে না, সেটাকে আবার ভাগ করতে হবে 18 দিয়ে। এবার আরেকটা জিনিস খেয়াল করো, তুমি যখন এই পার্টটা করে নিচ্ছ, তুমি কিন্তু এখান থেকে দেখে অ্যাপ্রক্স অ্যান্সারটা বুঝে যাচ্ছে কত হবে, তাই তো? এই 2 পূর্ণ 1/18 তুমি বুঝতে পারছো 25 গুণ 2 মানে 50 হবে। আর এখানে কত বাড়বে? খুব বেশি 1-2 এর ডিফারেন্স হবে, সামান্য কাছাকাছি। অ্যাপ্রক্স অ্যান্সার তো আমরা বুঝে যাবো, অপশন থেকে দাগিয়ে দিতে পারবো। বোঝা গেল ব্যাপারটা? মানে কাছাকাছি কিন্তু চলে যাবো, প্রথম পার্টটা দেখেই বুঝে যাবো 25 গুণ 2 50, মানে 50-এর আশেপাশে, 50-এর থেকে একটু বেশি হবে অ্যান্সারটা। অপশন দেখে বুঝে যাবো কি হবে। আচ্ছা, পুরো ব্যাপারটায় কোনো কনফিউশন আছে বলো? পার্সেন্টেজের কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার করতে হবে, কারণ পার্সেন্টেজ দিয়ে অনেক কিছু করা যাবে। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট লস, সব পার্সেন্টেজের খেলা।
আচ্ছা তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা তুমি যেটা বলছিলে দুটো দিয়ে তিনটে দিয়ে দেখিয়ে দিলাম, এই দুটো দিয়ে যেটা বলছিলে এটা তুমি এমনি পারবে, ইজিলি পারবে, ঠিক আছে। দাদা আরেকটু বোঝাবে ওইটা কাটা মানে 3/8 আসছে একটা, আর একটা 1/6 আসছে, তাহলে 3/8 3/8 মানে এটা 3/8 আসছে, হ্যাঁ, এটা কত আর আসছে 1/6। 1/6, তাহলে রিমেইন আচ্ছা থাকছে এখানে কত? এখানে কি ইনক্রিজ বলেছে না ডিক্রিজ বলেছে? এখানে ইনক্রিজ বলেছে। ইনক্রিজ মানে 8 Increase. 3 বাড়লো, মানে 8 এর 11 হয়ে যাবে। ও আচ্ছা, আমি তো কমিয়ে এটা তো দিয়েছি। ডিসকাউন্ট বলেনি, ইনক্রিজ মানে 8 এ 3 বাড়লো মানে 11 হবে। হ্যাঁ হ্যাঁ আর দাদা, এটা ওইটা ভুল 6 এ করে 1 ফেলেছি। বাড়লো মানে 7 হবে। 7 এবার বাই মানে 77, এটা কত 48, তাহলে বাড়ছে কত 29, তাই তো? 29 বাড়ছে তো? হ্যাঁ হ্যাঁ তাহলে 29/48 ইন্টু 100 ক্যালকুলেট করবো এবার। হ্যাঁ দাদা, হয়েছে। এটা কত হবে? এটা 50, 2 দিয়ে গেলে এটা কত, 2 দিয়ে গেলে 24। আচ্ছা এবার এটা ক্যালকুলেট করে দেখো, 29টা যেমন আছে থাক, 60.48। 24 দুগুণে 48, 48 গুণ 2 এর 24, তাই তো? তো 29 গুণ 2 মানে কত, 58। ওটা আর একটু কাটতো না? আর দাদা আরো কাটবে, দাঁড়াও ক্যালকুলেশন করছি কেন, 4 দিয়ে তো কেটে যায়। তাহলে ওটা 4 দিয়ে কেটে যায়, 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 4 দিয়ে কাটলে এটা 25, এটা 4 দিয়ে কাটলে 12, তাহলে আমাদের আসছে 29 ইন্টু 12 দিয়ে 25কে ভাগ করলে 2/1/12। আচ্ছা তাহলে হচ্ছে 29 গুণ 2 মানে 58, এটা 29/12। আচ্ছা 12 দিয়ে 29কে আরো দুবার যায়, 12 দুগুণে 24, তাহলে এটা 60 হয়ে গেল, তাই তো? 60 হয়ে গেল। আচ্ছা ওখানে তাহলে 12 দিয়ে 12 দুগুণে 24 কত থাকছে 5, তাহলে 60 and 5/12%, ঠিক আছে। এইভাবে আমরা ব্রেক করে ক্যালকুলেশন করতে পারি, তাদের সুবিধাই হবে। স্যার বলো স্যার স্যার বলো। হ্যাঁ স্যার বলছি ওই ক্যালকুলেশনটা আরেকবার বলবেন? ক্যালকুলেশনটা হচ্ছে তোমার ধরো এমনি প্রথমে নর্মাল কাটাকুটি করে যতটা ছোট করা যায় করলাম, এবার হ্যাঁ। আমরা ডিভাইড করছি তো 12 দিয়ে, এবার 12 দিয়ে 29কে ডিভাইড করতে পারি, 25কে ডিভাইড করতে পারি, আর কোন ক্ষেত্রে রিমাইন্ডারটা কম আসছে? 29-এর ক্ষেত্রে। 29-এর ক্ষেত্রে রিমাইন্ডার 5 আসছে, 25-এর ক্ষেত্রে রিমাইন্ডার 1 আসছে 12 দিয়ে ভাগ করলে, তো রিমাইন্ডার কম আসছে এক্ষেত্রে তো। হ্যাঁ 25 যেটা রিমাইন্ডার, তাহলে ওটাই রিমাইন্ডার, যেটা রিমাইন্ডার কম আসছে ওটা ভাঙবো, ওটা ভাঙলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। ওটা ভাঙলে দেখো আসছে 2/1/12। এবার আমি 29 দিয়ে গুণ করবো, তাহলে 29 দিয়ে 2কেও গুণ করতে হবে, 29 দিয়ে 1/12কেও গুণ করতে হবে, তো 29 গুণ 2 মানে 58, 29 গুণ 1/12 মানে কি 29/12%। আর 12 দিয়ে 29কে আরো দুবার যায় তো, তাহলে দুইটা অ্যাড হয়ে গেল, 58 দিয়ে 60 হয়ে গেল। 12 দিয়ে যখন তুমি ভাগ করবে 58 যেমন আছে থাকলো, প্লাস 12 দিয়ে 29কে ভাগ করছো, তাহলে 2/5/12 হয়। এবার এই 58 ইন্টিজার ভ্যালু যোগ হয়ে যাবে, যোগ হয়ে যে কত হয়ে যাবে 60 হয়ে যাবে, 60×5/12, তাই তো? তাহলে এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে ফ্লুয়েন্সি আসবে ক্যালকুলেশনে, ঠিক আছে। স্যার তখন দেখবে তো লিখতে হবে না, দেখেই বলে দেবে কত হচ্ছে। আচ্ছা স্যার বলছি এখানে না আমার একটা প্রবলেম, মানে বুঝতে পারছি না, মানে 11/8 মানে হচ্ছে কি এটা টোটালে 11 বুঝতে ধরো পারছি, আমাদের বলেছে টোটালের উপর ক্যালকুলেশন বলেছে কি? যে হ্যাঁ সাকসেসিভ ইনক্রিজ মানে কি এত তো ইনক্রিজ, এটা ক্যালকুলেট করলে 3/8 হয়, তাহলে 8 টাকায় 3 টাকা ইনক্রিজ, মানে 8 টাকা যে ভ্যালুটা ছিল সেটা ইনক্রিজ হয়ে 11 হয়ে গেছে, 3 বেড়েছে। 8 টাকায় 3 ইনক্রিজ করলো মানে 8 টাকারটা 3 টাকা বেড়ে 11 টাকা হয়ে গেল। আবার ধরো এটা ইনক্রিজ হচ্ছে 1/6 মানে 6 টাকাটা 1 টাকা বাড়লো মানে 7 টাকা হয়ে যাবে। এবার টোটাল ইনক্রিজ করে যে ভ্যালু সেটা হচ্ছে 77, টোটাল 7 টাকা ইনক্রিজ করে ভ্যালুটা 77 আর অরিজিনাল ভ্যালুটা বাই 48, 48, কত বেড়েছে 29 টোটাল ইনক্রিজ করেছে, 29 বেড়েছে। ঠিক আছে। তাহলে 48 এ আচ্ছা, বাকিটা 29 তাহলে বুঝেছি, 100 এ ঠিক কত, আছে। ঠিক আছে। এটা জানি এটা বুঝতে ঠিক আছে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার
যেগুলো হোমওয়ার্ক থাকছে বাড়িতে কিন্তু সবাই করবে, ডাউট গুলো বলবে, যে অঙ্কগুলো মনে হচ্ছে লেন্দি হচ্ছে সেগুলো বলবে। সেটা 200। এটা 200। হ্যাঁ ঠিক আছে 200। $2200 শুধু 200 না 2200? 200 2,000 হ্যাঁ 200 এসছে। 2000 কোথায় পেলে আবার? বাদ বাদ 200 হবে। বলছে ক্যান্ডিডেট স্কোর 25% মার্কস and failed by 30 marks। একজন ভদ্রলোক 25% নম্বর পেয়েছে কিন্তু সে 30 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে 30 নম্বর পেলে পাস করতো? হ্যাঁ। তাহলে 5 নম্বর হচ্ছে 30 কম পেলো তো? হুম। তাহলে যে ভদ্রলোক 25% নম্বর পেয়েছে সে 5 মার্কসের থেকে 30 কম পেয়েছে, 30 নম্বর কম পেয়েছে। ঠিক আছে, 25% পেয়েছে কিন্তু ফেল করেছে 30 নম্বরে, মানে কি 5 মার্কসের থেকে 30 কম আছে। বলছে while another candidate who score 50%, যে 50% পেয়েছে, বলছে get 20 marks more than the minimum required marks for pass the exam। যে 50% পেয়েছে টোটাল মার্কসের এগ্রিগেটেড টোটালের, সে বলছে যে 5 মার্কসের থেকে 20 নম্বর বেশি আছে, তার আবার 5 মার্কসের থেকে 20 নম্বর কি আছে, বেশি আছে, পজিটিভ আছে। এবার ফাইন্ড দ্য ম্যাক্সিমাম মার্কস সেট ফর দ্য এক্সাম। আচ্ছা, এই যে পার্সেন্টেজ গুলো করা হচ্ছে সেটা কার উপর করা হচ্ছে? যে 25% 50%টা কার উপর করা হচ্ছে? টোটাল মার্কসের উপর। টোটাল মার্কস মানে যত নম্বরের এক্সামটা তার উপরে তো পার্সেন্টেজ হয়। তাহলে আমাদের 25% মানে টোটাল মার্কসের 25%, টোটাল মার্কসের 50%। তাহলে দেখো আমি ব্যাপারটা আগে ভেঙে লিখি, তারপরে শর্টকাট সব ভাববো পরে। আগে নর্মালি আমি 5 মার্কসটা কত সেটা একটা হিসাব হয়ে আসি। তো 5 মার্কসটাকে দুরকম ভাবে লিখতে পারি, দুজন ক্যান্ডিডেট রেসপেক্টে দুরকম হবে। একজন ক্যান্ডিডেট যে 25% মার্কস পেয়েছে সে 5 মার্কসের থেকে কত কম পেয়েছে বা কত বেশি পেয়েছে? 30 মার্কস কম পেয়েছে। 5 মার্কসের থেকে 30 মার্কস কম আছে। তাহলে এই যে 25% যে ভ্যালুটা আসবে তাকে যদি আরো 30 নম্বর দিয়ে দেওয়া হয় সে পাস করে যাবে তো? হুম। তার মানে 25% সে পেয়েছে, তার থেকে যদি আরো 30 নম্বর বেশি দিয়ে দিই, প্লাস 30, এটা কিন্তু পার্সেন্টেজ না, এটা কিন্তু নম্বর ভ্যালু। তাহলে যদি প্লাস 30 করি তাহলে কিন্তু তার 5 মার্কসটা হয়ে গেল টাইটাই একদম। আবার দেখো আরেকভাবে 5 মার্কসটা বের করতে পারি। আরেকজন ক্যান্ডিডেট যে পেয়েছে 50% নম্বর, সে বলছে 5 মার্কসের থেকে 20 এক্সট্রা আছে, তো আমি যদি 20 কমিয়ে দিই তাহলে সেটা কি একদম পুরো 5 মার্কসটার সাথে ইকুয়াল হয়ে গেল। তাহলে এটাও 5 মার্কসের সাথে ইকুয়াল, এটাও 5 মার্কসের সাথে ইকুয়াল, তাহলে আলটিমেটলি দুটো ইকুয়াল তো? হ্যাঁ দুটো তো 5 মার্কসকে ডিনোট করছে, তো দুটো ইকুয়াল। এভাবেই করেছি স্যার। আচ্ছা, এটা মানে ব্রড প্রসেস, যদিও তো ভেঙে দেখা যাচ্ছে। পার্সেন্টেজ আলাদা ক্যালকুলেট হবে, নাম্বারের সাথে নাম্বার ক্যালকুলেট হবে। 50% আছে, 25% এদিকে আসলে মাইনাস হয়ে গেল, তাহলে 25%, 20টা ওপাশে গেলে প্লাস হয়ে গেল, মানে 30 + 20 মানে 50। আচ্ছা 1% এর ভ্যালু কত? 2 1% এর ভ্যালু 2, 100% এর ভ্যালু কত? 200 200। আচ্ছা, এবার আসছি মেন কথায়। মেন ব্যাপারটা হচ্ছে আমাদের কি করতে হবে এখানে। দেখো এই ডিফারেন্স ব্যাপারটা কিভাবে আসছে, দেখো একটা পজিটিভ আছে একটা নেগেটিভ আছে না? হ্যাঁ। মানে ব্যাপারটা হচ্ছে একজন 5 মার্কসের থেকে 5 যে মার্কস আছে সেখান থেকে কিন্তু একজন কম পেয়েছে, 5 মার্কসের থেকে কম পেয়েছে। কত কম পেয়েছে? 5 মার্কসের থেকে কত কম পেয়েছে? 20 কম পেয়েছে, সরি 20 না 30 কম পেয়েছে, তাই তো? প্রথম ব্যক্তি 5 মার্কসের থেকে কত কম পেয়েছে? 30 কম পেয়েছে। তাও কত পার্সেন্ট নম্বর পেয়েছে? 25% নম্বর পেয়েছে। দ্বিতীয় ব্যক্তি 5 মার্কসের থেকে 20 বেশি পেয়েছে, তাও কত পার্সেন্ট নম্বর পেয়েছে? 50% নম্বর পেয়েছে। এই যে গ্যাপটা, এদের ডিফারেন্সটা,
তো আমি যদি পার্সেন্টেজের ডিফারেন্সটা দেখি কত পার্সেন্ট হয়, 25% ডিফারেন্স হয় তো। কিন্তু আমি যদি ভ্যালুর ডিফারেন্স দেখি, একদিকে 30 আছে একদিকে 20 আছে, এই ভ্যালুর গ্যাপটা কত? 50 তে এসেছিল তাই তো। ডিরেক্ট কিভাবে মনে রাখবো? দেখো ডিফারেন্স কি করবে, যখন দেখবে দুটোই সেম বলছে, মানে দুটোই পজিটিভ বলছে, সেক্ষেত্রে ডিফারেন্সটা কি করতে হবে, আমাদের মাইনাস করে দিতে হবে। দুটোই যদি নেগেটিভ বলে তাহলেও আমাদের কি করতে হবে, ডিফারেন্সটা মাইনাস করে দিতে হবে। একটা পজিটিভ আর একটা নেগেটিভ যদি বলে তখন ডিফারেন্সটা কি করতে হবে, প্লাস করতে হবে। এবং এই ব্যাপারটা আমরা অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই করব, টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রফিট অ্যান্ড লস। তাহলে দেখো টাইম অ্যান্ড ডিস্টেন্স অনুযায়ী যদি ভাবি, যখন বলছে দুটো ট্রেন একই দিকে যায়, সেম ডিরেকশনে যায়, তখন আমাদের তাদের গতিবেগটা বিয়োগ করতে হয় না যোগ করতে হয়? স্যার বিয়োগ করব। গতিবেগটা বিয়োগ হবে, সেম ডিরেকশন গেলে গতিবেগটা বিয়োগ করতে। আচ্ছা তাহলে দেখো সেম সাইন থাকলে নেগেটিভ আসছে তাই তো, সেম ডিরেকশন বললেই গতিবেগটা বিয়োগ করতে হয়। তাহলে দেখো সেম সাইন থাকলে দুটোই প্লাস থাকলেও নেগেটিভ, মাইনাস করতে হবে, দুটো মাইনাস থাকলেও কি করতে হবে, মাইনাস করতে হবে, মানে সেম সাইন থাকলে নেগেটিভ করতে হবে। আচ্ছা যদি বিপরীত দিকে যায় দুটো ট্রেন তাহলে কি করি, ডিফারেন্সটা কি করে বের করি, প্লাস করি। মানে ডিফারেন্স যখনই বের করবে এইভাবে চেক করবে, দুটো সেম সাইন হলে ডিফারেন্স বিয়োগ করে দেবে, দুটো অপোজিট হয়ে গেলে কি করবে, প্লাস করে দেবে। তো আমরা যখন এই ডিফারেন্স বের করবো এই ব্যাপারটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। এখানে যেমন দুটোই সেম আছে, ওই জন্য কি হচ্ছে, আমাদের দুটোতে কি আসছে, মাইনাস আসছে। এবার দেখো একটা প্লাস একটা মাইনাস, একটা পজিটিভ দিকে যাচ্ছে একটা নেগেটিভ দিকে যাচ্ছে, তাহলে কি হবে, আমাদের এখানে ডিফারেন্সটা প্লাস করে দিতে হবে। এখানেও তাই করবো আমরা, ডিফারেন্সটা কি করবো, এদের ডিফারেন্স কি যোগ করে দেবো। দেখো একটা নেগেটিভ আছে একটা কি আছে, পজিটিভ আছে, তাহলে ডিফারেন্সটা কত হবে, ভ্যালুগুলো যোগ করে দেবো। তার মানে 25% ভ্যালু কত, 25% ভ্যালু হচ্ছে 50, 1% কত, 1% হচ্ছে 2। আচ্ছা এখান থেকে 100% তো আমরা পেয়ে যাচ্ছি, 100% মানে 200। হ্যাঁ কিছু বুঝতে পারছি না, কথা কেটে কেটে যাচ্ছে। কথা কেটে যাচ্ছে, নেটওয়ার্কের জন্য। আজকে নেটওয়ার্ক প্রবলেম, আজকে সন্ধ্যেবেলা থেকে নেটওয়ার্ক বলো তো ফোন করে, সন্ধ্যেবেলা থেকে নেটওয়ার্ক ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ আমাদের ঠিক আছে। ও আচ্ছা না, বিকালেও অনেকে বলছিল, নেটওয়ার্ক প্রবলেম করছে। বিকালে আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, ওটা নিজের এরিয়াতে স্যার, নিজের এরিয়ার প্রবলেম। এরিয়ার প্রবলেম, আচ্ছা তো বুঝতে পারছি না। আমাদের তাও কেটে কেটে না, যে লকডাউন হচ্ছে তো একটু একটু করে, আংশিক লকডাউন আজকে। আংশিক আবার লকডাউন, তাই তো বলেছে। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের 1% এর ভ্যালু 2 আসছে, 100% এর ভ্যালু 200 আসছে। এবার ধরো তোমাকে প্রশ্ন করা হলো, হ্যাঁ হ্যালো স্ক্রিন শো হচ্ছে না। হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। তো আমরা স্ক্রিন শো হচ্ছে না মানে, তাহলে নেটওয়ার্ক প্রবলেম করছে গো, তোমাদের নেটওয়ার্ক প্রবলেম করছে। আমরা শুনতে পাচ্ছি। বিশাল নেটের প্রবলেম, বিশাল। যখন প্রবলেম, একটু জানালার পাশে বসবে বা একটু খোলা জায়গায় যাবে তাহলে সুবিধা হবে। দেখো 1% এর ভ্যালু আসছে 2, 1% এর ভ্যালু যদি 2 হয়, ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো পাস মার্কসটা কত, পাস মার্কসটা কত দেখে বলতে পারবে ডিরেক্ট? ওয়ান পার্সেন্টের ভ্যালু হচ্ছে 2, এবার বলো পাস মার্কসটা কত হবে, পাস মার্কসের নাম্বারটা কত বলো, 100 পাস মার্কসের নাম্বারটা কত, 100 না না হি গেটস 21 মোর। আচ্ছা 80 দেখো পাস মার্কস বের করতে হবে তো। এবার দেখো একটা কাজ করি, 1% এর ভ্যালু জানি 2, তা আমরা 25% এর ভ্যালু কত বলতে পারবো, 50। 25% এর ভ্যালু কত, 50 তাই তো। আচ্ছা 25% এর ভ্যালু যদি 50 হয়, তো যে ছেলেটা 50 নম্বর পেয়েছিল সে কত নম্বরে ফেল করেছিল, 30 নম্বরে। তাহলে আরো 30 নম্বর পাস পেলে পাস করে যাবে। ওটাতেও করা যাচ্ছে, ওই 50% পেয়েছে ওটা মানে 100, ওই 20 বেশি পেয়েছে। যে কোনো একটা দিয়ে করলেই হবে, ঠিক আছে।
আচ্ছা এবার ধরো তোমাকে বললো পাস পার্সেন্টেজটা কত, তখন কি করবে? তুমি জানো একজন ক্যান্ডিডেট 50%, আমি ধরো এটা দিয়ে করছি পার্সেন্টেজটা, তুমি জানো একজন ক্যান্ডিডেট 50% পেয়েছে, কিন্তু সে কত নম্বর বেশি পেয়েছে? 5 মার্কসের থেকে 20 নম্বর বেশি পেয়েছে। ধরো পার্সেন্টেজটা ডিরেক্ট করব, 200 নম্বরে যাবই না আমি। আচ্ছা 2 নম্বর মানে কত পার্সেন্ট? 2 নম্বর মানে কত পার্সেন্ট? 1%। তাহলে 20 নম্বর মানে কত পার্সেন্ট? 10%। 10% কমে গেল, কত থাকলো? 40। মানে 5 মার্কসের পার্সেন্টেজটা কত? 40%। মানে তুমি যখনই 1% এর ভ্যালু পেয়ে যাচ্ছ, তুমি যেটা চাই সেটা বের করতে পারো ওখান থেকে দেখে। স্যার এটা আরেকবার বলুন, ওই পার্সেন্টেজটা বার করো। দেখো সবার প্রথমে কাজ হচ্ছে আমাদের কি, ডিফারেন্সটা দেখছি একদম কোশ্চেন থেকে। একটু দাঁড়াও, আমি একটু পরের পার্টে চলে যাই, দাঁড়াও একটু বলে দিচ্ছি, এক মিনিট দাঁড়াও, একটা নতুন স্লাইডে দেখা, এখানে গিজিমিজি হয়ে যাচ্ছে। দেখো একটু, স্যার ওই সাম অফ স্কোর বাই ডিফারেন্স পার্সেন্টেজ করে আমি একটু করে দেখিয়েছি ভেঙে দেখিয়ে দিই একটু, মানে নেক্সট স্লাইড, এটা বেশি গিজিমিজি হয়ে গেছে, অনেক কিছু লেখা হয়েছে তো পরে বুঝতে অসুবিধা হবে। দেখো পরীক্ষার হলে আমাদের কাজ কি থাকবে এই ধরনের অঙ্ক? সবার প্রথমে দেখবি পার্সেন্টেজ কি কি আছে, পার্সেন্টেজ গুলো যা যা আছে আমি তুলে নিলাম। একজন পেয়েছে 25%, একজন পেয়েছে 50%। কোশ্চেন থেকে দেখেই করব, একজন 25%, একজন 50%। তার মানে ডিফারেন্সটা কত হচ্ছে? 25% ডিফারেন্স তো, মানে 50% আর 25% ডিফারেন্স হচ্ছে 25%। গেল। একজন বলছে 30 নম্বরে ফেল করেছে, মানে 30 নম্বর কম পেয়েছে, আরেকজন বলছে 20 নম্বর এক্সট্রা পেয়েছে। তাহলে একটা পজিটিভ আছে, একটা নেগেটিভ আছে, তাই না? তাহলে ডিফারেন্সটা কত হবে? যোগ করে দেবো 30 আর 20। এত দূর আমরা কোশ্চেন দেখে কিন্তু বলে দিতে পারছি। তাহলে 1% এর ভ্যালু কত? 2 আসছে, তাই তো? এবার ধরো আমাদের কি চেয়েছে, 1% এর ভ্যালু হচ্ছে 2। এবার আমাকে ধরো কোশ্চেনে বলছে ফুল মার্কসটা কত। ফুল মার্কস মানে কত? 100%। আচ্ছা 1% যদি 2 হয়, 100% কত হবে? 200 হয়ে গেল। মানে কত ধরনের কোশ্চেন হতে পারে বলে দিচ্ছি। তোমাকে বলছে পাস পার্সেন্টেজটা কত, বা পাস মার্কসটা কত, যেটা দরকার সেটুকু খাটবো। পাস মার্কসটা কত? আচ্ছা পাস মার্কস করতে গেলে আমার যে কোনো একজনের পার্সেন্টেজটা নিতে হবে আগে। 25% এর ভ্যালু লিখতে হবে। 25% এর ভ্যালু লিখলাম। 25% মানে কত নম্বর? 50 নম্বর তো। 50। আচ্ছা যে 50 নম্বর পেয়েছে সে 30 নম্বরের জন্য ফেল করেছে না? হ্যাঁ। তার মানে আরো 30 পেলে কি হবে? হ্যাঁ 30 পেলে সে পাস করে গেল, মানে পাস মার্কসটা 80। ঠিক আছে, একটু মাথা খাটাতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে। আচ্ছা এবার তোমাকে বলছে পাস পার্সেন্টেজটা কত। তখন আমার নম্বরে যাব না, পার্সেন্টেজে যাব। আচ্ছা পার্সেন্টেজে যাচ্ছি, ধরো এটা দিয়েই করছি। যে 25% পেয়েছে সে পাস মার্কসের থেকে কত কম পেয়েছে? 30 মার্কস কম পেয়েছে। মানে 30 মার্কস যদি অ্যাড করি তাহলে পাস মার্কস হবে? হ্যাঁ হবে। আচ্ছা এবার আমাদের তো পার্সেন্টেজে যেতে হবে, তাহলে 30 নম্বর মানে কত পার্সেন্ট বলবো? 2 নম্বর মানে কত পার্সেন্ট? 1%। মানে নম্বর থেকে পার্সেন্টেজে গেলে হাফ হচ্ছে, পার্সেন্টেজ থেকে নম্বরে গেলে ডবল হচ্ছে। তাহলে 30 নম্বরে মানে হাফ হয়ে যাবে, মানে 15%। তাহলে কত আসছে? 40%। মানে যেটুকু চাইবে সেটুকু কাজ করবো, তার বেশি কাজ করতে যাব না। বোঝা গেল ব্যাপারটা? ইজি জিনিস। ওই 1% এর ভ্যালু বেরিয়ে গেল মানে তুমি ফ্রিকোয়েন্টলি সবকটা বের করতে পারো, যেটা ইচ্ছা। ক্লিয়ার? স্যার হ্যাঁ বলো। স্যার ওই পাস মার্কসটা আরেকবার একটু দেখিয়ে দিবেন, জাস্ট আরেকবার। পাস মার্কসটা হচ্ছে তোমার এই যে তোমার 1% মানে 2 নম্বর তো, তাহলে 100% মানেই তো পাস মার্কস, সরি ফুল মার্কস। ফুল মার্কস মানে 200, যেটা করেছি এখানে। ওই পাস মার্কসটা বলছো? পাস মার্কসটা হচ্ছে, ধরো পাস মার্কস মানে কি, যে 25% নম্বরে পেয়েছে সে 30 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে 25% নম্বরের সাথে 30 অ্যাড করলে পাস হবে। হ্যাঁ। আচ্ছা তুমি পাস মার্কসে যাচ্ছ, তাহলে যেটা মার্কস আছে মার্কস থাকলো, যেটা পার্সেন্টেজ আছে সেটাকে তুমি মার্কসে কনভার্ট করে নিলে।
যেটা মার্কস ছিল মার্কস থাকলো, ওটাকে চেঞ্জ করবো না, কারণ আমাদের কি চেয়েছে পাস মার্কস কত, হ্যাঁ খালি পার্সেন্টেজটাকে মার্কসে নেবো। তাহলে 1% মানে 2 মার্কস, 25% মানে কত মার্কস, ডবল তো, হ্যাঁ ডবল 50 মার্কস। তাহলে 50 মার্কস আর 80 মার্কস, তাহলে পাস মার্কসটা কত, 80। একই জিনিস যখন পাস পার্সেন্টেজ বলছে তখন কি করছি, পার্সেন্টেজ থাক, মার্কসটাকে পার্সেন্টেজে নেব। 2 মার্কস মানে 1%, তাহলে হাফ হয়ে গেল। হ্যাঁ হাফ। 2 মার্কস মানে 1%, তাহলে 30 মার্কস মানে কত পার্সেন্ট, 15%। তাহলে টোটাল কত আসছে, টোটাল কত আসছে 40%। যেটা চাইবে সেটাকে কনভার্ট করব সেটাতে, ঠিক আছে, বুঝা গেল? হ্যাঁ স্যার। এই হলো ঘটনা। আচ্ছা নেক্সট দেখো একটা কোশ্চেন করি সুন্দর। দাদা বলো। বলছি ওই সিম্পলিফিকেশনের দু একটা মানে হয়নি। আচ্ছা ওটা পরে বলছি, দাঁড়া। এটা করিনি, লাস্ট অঙ্ক 35 নম্বর অঙ্কটা দেখো তো কি বলেছে। স্যার 6 লিটার। লিটার, ঠিক আছে 6 লিটার। ঠিক আছে। আচ্ছা একটা সিম্পল জিনিস ভাবো, বলছে যে হোয়াট কোয়ান্টিটি অফ ওয়াটার শুড বি অ্যাডেড, তাহলে কি মেশাচ্ছি আমরা, কি মেশাচ্ছি, ওয়াটার। ওয়াটার মেশাচ্ছি, ওয়াটারটা অ্যাড করছি। ওয়াটার। টু রিডিউস, রিডিউস মানে কমানো। 9 লিটার অফ 50% অ্যাসিডিক লিকুইড, মানে 9 লিটার আছে যেখানে 50% অ্যাসিডিক লিকুইড, মানে 9 লিটারের মধ্যে কত পার্সেন্ট অ্যাসিড আছে, 50%। 50% অ্যাসিড আছে। আচ্ছা লিকুইড টু 30% অ্যাসিডিক লিকুইড, মানে কি ব্যাপারটা কি হচ্ছে, আমাদের একটা 9 লিটারের অ্যাসিডিক লিকুইড ছিল যার মধ্যে 50% অ্যাসিড ছিল, এটাকে রিডিউস করে আমি 30% অ্যাসিডিক লিকুইড করলাম, তাহলে আমরা অ্যাসিডের পার্সেন্টেজটা কমাচ্ছি তো। কিভাবে কমাচ্ছি, জল মিশিয়ে, তাই না? বাড়িতে যেমন বোতলে করে অ্যাসিড নিয়ে আসলাম, কনসেন্ট্রেশনটা বেশি আছে, আমরা ফ্লোরে ঢালার সময় কি করি, জল মিশিয়ে দিই অনেক সময়, তাই না? মানে জল মিশালে কি কনসেন্ট্রেশনটা কমে যায়, সেটা ডাইলিউট হয়ে যায়, তরল হয়ে যায়, তাই তো, লঘু হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো আমাদের ব্যাপারটা কি বলেছে যে রিডিউস করতে হবে কি, 9 লিটার অ্যাসিডিক লিকুইড আছে যার মধ্যে অ্যাসিডের পরিমাণটা 50%, সেই পরিমাণটাকে পার্সেন্টেজটাকে কমিয়ে 30% আনতে হবে। তাহলে কতটা জল মেশালে এটা পসিবল? আচ্ছা আমরা মেশাচ্ছি জল, আমরা অ্যাসিড কি মিশিয়েছি? না না। অ্যাসিড মেশাইনি, অ্যাসিড আমরা উইথড্র করিনি, তাহলে অ্যাসিডের পরিমাণটা কোনো চেঞ্জ হবে? না স্যার। পরিমাণ চেঞ্জ হবে না, পার্সেন্টেজ চেঞ্জ হতে পারে, পার্সেন্টেজটা চেঞ্জ হতে পারে, কারণ পার্সেন্টেজটা কি টোটালের উপরে করা হয়। এবার যে জল মেশাবো টোটাল লিকুইডটা তো বেড়ে গেল, তার মানে পার্সেন্টেজ আলাদা হয়ে যাবে। কিন্তু অ্যাসিড কিন্তু আগে যদি 2 লিটার থেকে থাকে, চেঞ্জ হওয়ার পরেও 2 লিটারই অ্যাসিড আছে, জলটা বেড়ে গেছে, তাই জন্য অ্যাসিডের পার্সেন্টেজটা কমে যাচ্ছে। তো এই হলো ব্যাপার, এটাই মেন ব্যাপার, আমাদের কোনটা সমান আছে, অ্যাসিডের পরিমাণটা সমান আছে, ব্যাস আর কিছু নেই, এক লাইনে অঙ্ক হয়ে যাবে। দেখো প্রথমে ছিল 9 লিটার আমাদের লিকুইড ছিল, পরে কত লিটার লিকুইড হয়েছে আমরা জানি না, পরে ধরে নিলাম x লিটার লিকুইড হয়েছে, ঠিক আছে। 9 লিটারের মধ্যে অ্যাসিড কত পার্সেন্ট আছে, 50%, তাহলে 9 লিটারের 50%, 9 লিটারের 50% মানে 4.5 লিটার আসবে, ক্যালকুলেট করবো না, তাহলে 4.5 লিটার অ্যাসিড আছে, ঠিক আছে। তাহলে আমি যতটাই মিক্সচার করি 4.5 লিটার অ্যাসিডই থাকবে, কারণ অ্যাসিড তো মেশাইনি আর অ্যাসিড তুলিও নি। তাহলে এটা কিন্তু 9 লিটারের মধ্যে 4.5 50% মানে এত লিটার অ্যাসিড আছে বেরাচ্ছে। নতুন মিক্সচারটায় কত পার্সেন্ট অ্যাসিড রাখতে বলেছে, 30%। তাহলে নতুন মিক্সচারটা হচ্ছে x লিটার, তার মধ্যে 30% অ্যাসিড থাকবে। আচ্ছা 9 লিটারের 50% করলে 4.5 লিটার বেরায়, তাহলে নতুন মিক্সচারে 30% করলেও তো 4.5 লিটারই বেরোবে, অ্যাসিডের পরিমাণ কি আর চেঞ্জ হবে?
অ্যাসিডের পরিমাণ চেঞ্জ হবে না, তাহলে এই না, দুটো না, না। অ্যাসিডের পরিমাণ, এই দুটো অ্যাসিডের পরিমাণকে আমরা কি করব, সমান করে দিলাম। এবার সমান যেই করে দিলাম, ক্যালকুলেশন করলে কত আসছে বলো এক্স এর মানটা, তাহলেই অ্যান্সার পেয়ে যাবো। দুপাশ থেকে পার্সেন্টেজ কাটে, স্যার 5 হ্যাঁ আচ্ছা দুপাশ থেকে 0 0 কাটে, হ্যাঁ 3 দিয়ে 9 কে কাটলে 3 হয়, তাহলে 3 5 15 হয়। এখন মিক্সচারটা 15 লিটার হয়ে গেছে, আগে কত ছিল? 9 লিটার। 9 লিটার। আগে 9 লিটার ছিল, কতটা না। বাড়লো? 6 লিটার বাড়লো, তাহলে ওটাই জল মিশিয়েছি। ক্লিয়ার ব্যাপারটা? দেখো একদম ইজি জিনিস, এক লাইনে লিখে দেবে, যেটা সমান আছে এক লাইনে এক্সট্রা ধরলেন কেন? এক্স ধরলাম, নতুন মিক্সচারটা তো আমরা জানি না। তা তুমি যদি মনে করো এক্স ধরবে না, তাহলে একটা উপায় আছে, বলতে পারি। নতুন মিক্সচারটা আনলাম তো আমি ওই জন্য এক্স ধরলাম, তুমি যদি এক্স না ধরে করতে চাও করে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। তুমি দেখো কার পরিমাণটা ফিক্সড আছে বলো, কার পরিমাণটা ফিক্সড আছে? অ্যাসিডের। আচ্ছা অ্যাসিডের তুমি এক কাজ করো, অ্যাসিডের আমি রেশিও করছি। প্রথমটা অ্যাসিড ছিল 50%, পরে অ্যাসিড কত আছে 30%। আচ্ছা রেশিওটা কত আসছে, অনুপাতটা 5:3। আচ্ছা অ্যাসিডের পার্সেন্টেজটা কমছে না? অ্যাসিডের পার্সেন্টেজ কমছে, কিন্তু মিক্সচারের পার্সেন্টেজ কি হচ্ছে? মিক্সচারের পরিমাণ কি হচ্ছে জল মেশালে? বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে, মানে উল্টো হবে। অ্যাসিডের পার্সেন্টেজ কমছে কিন্তু মিক্সচারের পরিমাণটা জল মেশালে বাড়ছে, মানে উল্টো হয়ে গেল। তার মানে মিক্সচারের অনুপাতটা উল্টো হবে, 5:3 এর জায়গায় 3:5। আচ্ছা মিক্সচার আগে যদি 3 অংশ থেকে থাকে, এখন 5 অংশ আছে, বাড়ছে কত? বাড়লো কত? 2 অংশ। আচ্ছা 3 অংশ মানে কত লিটার? কতটা ছিল? 9 2 অংশ মানে কত লিটার? 5 অংশ মানে কত লিটার? সব চলে আসছে তো, কোনটা দরকার? কতটা বেড়েছে বুঝলে? মানে এইভাবে রেশিও উল্টে করে দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু এমনি কনসেপ্টেই করো, নর্মালি করো। তুমি ওই অ্যাসিডটা চেঞ্জ হয়নি, তাহলে আগে 9 লিটারে 50% অ্যাসিডের পরিমাণ বেরাচ্ছে, পরে নতুন মিশ্রণটাকে আমি এক্স ধরেছি, নিউ মিক্সচারটাকে। নিউ যে মিক্সচারটা, এটা ওল্ড মিক্সচার, এটার পরিমাণ 9 লিটার, আর নিউ মিক্সচারটার পরিমাণ আমি ধরে নিয়েছি, নতুন মিশ্রণটার পরিমাণ x লিটার। তাহলে নতুন মিশ্রণটা হয়েছে 15 লিটার, আগের মিশ্রণ ছিল 9 লিটার, তাহলে কতটা এক্সট্রা আসলো? 6 লিটার এক্সট্রা। এবার কি মেশানোর জন্য হয়েছে? ওয়াটার অ্যাডেড, তাই তো? তাহলে ওয়াটার অ্যাড করেছে, তার মানে ওয়াটার কতটা অ্যাড করেছে? 6 লিটার ওয়াটার অ্যাডেড। ঠিক আছে, একদম ইজি ব্যাপার। তাহলে আজকে এতটা থাক। আর প্রিয়া কি বলছিলে, আগে বললে ভালো হতো, এখন আবার ক্লাস আছে। মিক্সচারের ওইটা কি করে হলো? হ্যাঁ মিক্সচারে ওটা ধরো মিক্সচারের তোমার 3.5 কি ইনভার্স রেশিও হলো? ওটা ইনভার্স রেশিও কেন হচ্ছে তুমি ভাবো ব্যাপারটা। তোমার মিক্সচারের পরিমাণটা বেড়েছে না কমেছে? মিক্সচারের পরিমাণটা বেড়েছে, জল মিশিয়েছে মানে মিক্সচার কমলো না বাড়লো? মিশ্রণের মধ্যে 9 লিটার মিশ্রণে জল ঢেলে দিলাম, তাহলে পরিমাণটা বাড়বে না কমবে? একটা মনে করে জল বাড়বে। আচ্ছা মিক্সচারটা বাড়লো, আচ্ছা বলো অ্যাসিডের পার্সেন্টেজ কমেছে না বেড়েছে? আগে 50% ছিল, এখন কত? কমেছে, তাহলে উল্টো হচ্ছে না ব্যাপারটা? মাইনাস হবে, উল্টো হয়ে যাচ্ছে না? তাহলে একটা মিক্সচারটা বাড়ছে, অ্যাসিডটা কমছে, তাহলে মিক্সচার আর অ্যাসিডের বিপরীত সম্পর্ক, মিক্সচার আর অ্যাসিডের পার্সেন্টেজের বিপরীত সম্পর্ক। তাহলে অ্যাসিডের পার্সেন্টেজ ছিল 50 আর 30, মানে 5:3, তাহলে মিক্সচারের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হবে, 3:5। ক্লিয়ার? আর আমার তো মনে হয় এটাই সিম্পল বেশি, মাঝেরটা প্রথমে যেটা করলাম, যেটা সমান আছে এক লাইনে নেমে যাচ্ছে, ওটাই সিম্পল বেশি। ঠিক আছে, এতটা থাক। তোমাদের হোমওয়ার্ক থাকবে 36 অবধি। যদি কোনো কনফিউশন থাকে একটু বাড়িতে ভালো করে স্টাডি করো, নেক্সট ক্লাসে মানে কালকে জিজ্ঞেস করবে।
ঠিক আছে, কালকে 6:30 আবার ক্লাস আছে। আর কালকে প্রিয়া আগেই বলিস ওই ওই সিম্পলিফিকেশন ওটা আগেই করে দেবো ডাউট গুলো। হ্যাঁ দাদা ঠিক আছে, আজকে বলতাম বাট তুমি শুরু করে আমার দিলে আবার বলে ক্লাস আর রয়েছে, বলিনি। ক্লাস হ্যাঁ রয়েছে হ্যাঁ এখন আবার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। স্যার বলছিলাম যে রেশিওর এক্সাম এসব এক্সাম হ্যাঁ নেবো, একটু দাঁড়াও, আমি তোমাদের এক্সাম টেক্সাম যা আছে না 12 তারিখে পরে নেবো ভাবছি, কারণ আমার 12 তারিখে একটা কাজ রয়েছে, মানে ততদিন আমি একটু ব্যস্ত রয়েছি। তারপরে আমি ওই কারণ একটু তোমাদের যারা পরে ওই ক্লাসটা করোনি যারা, তাদেরকে একটু ব্যাকআপ দিলে ভালো হয়। আমি ব্যাকআপটা দিয়ে দেবো ভাবছি, আগে ব্যাকআপ ক্লাসটা করিয়ে দিই তারপরে এক্সাম নেবো, তাহলে স্যার তোমাদের সুবিধা বলছি হবে। কোন কোন টপিক হয়ে গেছে একটু বলে দেবেন নামগুলো তাহলে? 3টে টপিক হয়েছে, একটা হচ্ছে তোমার রেশিও অ্যান্ড প্রপোর্শন, অ্যাভারেজ, আর হচ্ছে সিম্পলিফিকেশন 1। 3টে টপিক হয়েছে। তো যে টপিক গুলো হয়ে গেছে প্রবলেম কিছু নেই, পুরোটাই ব্যাকআপ ক্লাস পেয়ে যাবে। ঠিক একটু আছে সময় এই মাসের হ্যাঁ। মধ্যে ব্যাকআপ পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে স্যার কালকে এক্সাম থাকবে না? না কালকে এক্সাম নিচ্ছি না, একটু ব্যাকআপটা করিয়ে নি আমি 12 তারিখে পরে এক্সাম নেবো যা নেওয়ার, ঠিক আছে? স্যার ব্যাকআপ কি আমাদের ব্যাচেই নেবেন না অন্য অন্য কোনো সময়? অন্য টাইমে ব্যাকআপের টাইম আলাদা থাকবে। রেগুলার কন্টিনিউ ব্যাচ যেমন আছে চলবে, ব্যাকআপ টাইমটা আলাদা দিয়ে পড়াবো, ঠিক আছে? আচ্ছা এতটা থাকলো, তাহলে 36 পর্যন্ত একটু চেষ্টা করো, কালকে তো ক্লাস আছে আবার, দেখো কতটা পারো করতে। ওকে স্যার তাহলে পিডিএফটা পাঠিয়ে দেবেন তো? পিডিএফ গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি মনে হয়, পিপিটি পাঠিয়ে দিচ্ছি গ্রুপে? আচ্ছা স্যার রাখছি। হ্যাঁ রাখো।